আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি বলতে হয় তাহলে প্রথমেই প্রশ্ন হতে পারে যে কিওয়ার্ড রিসার্চ কি জিনিস। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এক কথায় কিওয়ার্ড হচ্ছে এমন একটি বিষয় যা হচ্ছে আমরা এটাকে শব্দ বা ফ্রেজ বলে থাকি। এখানে বলা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ এমন একটা প্রসেস যার মাধ্যমে আমরা অ্যাকচুয়াল সার্চ টার্ম খুঁজে বের করি, যা মানুষ তাদের প্রয়োজনে তাদের ইনফরমেশনের জন্য কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস বা কোনো যে কোনো ইনফরমেশনের জানার জন্য সার্চ ইঞ্জিনে যে কোনো শব্দ লিখে সার্চ করে থাকে, সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। এখন যেটি বিষয় সেটি হচ্ছে, যেমন ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েট লুজ টিপস, তো এটাও একটা কিওয়ার্ড হতে পারে। যদি কেউ এই শব্দ লিখে সার্চ করে তাহলে সেটাও একটা কিওয়ার্ড হতে পারে। তো এরকম ভাবে মানুষ কোটি কোটি ভাবে যে কোনো কিছু হয়তো সার্চ করে থাকতে পারে, এবং অনেক ক্ষেত্রে এমনটা হয় যে একটি বিষয়কেই হয়তো মানুষ নানানভাবে সার্চ করে, অর্থাৎ টপিকটা একই কিন্তু এক একজন এক এক ভাবে সার্চ করছে, যার কারণে আমরা আমাদেরকে খুঁজে বের করতে হয় যে পার্টিকুলার কোন ভাবে সার্চ করলে, কোন শব্দ লিখে সার্চ করলে ওই কিওয়ার্ডটি অনেক বেশি ইফেক্টিভ। এখন বিষয়টা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ অ্যাকচুয়ালি কেন ইম্পর্টেন্ট। এই জন্য কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট কারণ যে কোনো কিওয়ার্ডের সিচুয়েশন একরকম হয় না। কারণ হচ্ছে কোনো কিওয়ার্ডে হয়তো আপনি খুব সহজে র্যাঙ্কে যেতে পারবেন, কোনো কিওয়ার্ডে হয়তো আপনাকে র্যাঙ্কে যেতে অনেক সময় দিতে হবে, শ্রম দিতে হবে, এবং সব ধরনের কিওয়ার্ডে একই পরিমাণ সার্চার থাকে না, ট্রেন্ড থাকে না, যার কারণে কিওয়ার্ড রিসার্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং কিওয়ার্ড রিসার্চটা যদি আপনি প্রপার করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। তবে এখন যেটা বিষয়, আমরা কিওয়ার্ড রিসার্চ করার আগে কিন্তু আমাদের একটা বিষয় চলে আসে, সেটা গতদিন বলেছিলাম, সেটা হচ্ছে নিশ সিলেকশন, আই মিন টপিকস বা সাবজেক্ট। তো এখন নিশ বা স্পেসিফিক ক্যাটাগরি আইটেমকে বা সাবজেক্টকে বা টপিককে বা প্রোডাক্টকে সিলেক্ট করতে গেলে আমাদেরকে কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়। তো তার মধ্যে আমরা গত দিনের আলোচনা সাপেক্ষে আমি একটা এখানে নোট লিখেছি, নোটটি হয়তো পরবর্তীতে পাবলিশ করা হবে। তো একটি নিশ সিলেক্ট করার ক্ষেত্রে, বিশেষ করে অ্যামাজনের বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর নিশ সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন রয়েছে। যেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আপনার আগ্রহ, অর্থাৎ আপনি যে বিষয়টিতে আপনার আগ্রহ আছে, আপনার প্যাশন আছে, আপনার ভালো লাগে, এই ধরনের বিষয়কে আপনি অবশ্যই সেখানে গুরুত্ব দিবেন। এরপর হচ্ছে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে বায়ার পার্সোনা, অর্থাৎ কাস্টমারের প্রবলেম, কাস্টমার তার প্রবলেম এবং তার সলিউশন। তো অর্থাৎ আমরা যেটা করবো, আমরা যদি কোনো ই কমার্স সাইটে যাই, সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা প্রোডাক্টকে মানে ধরে যদি সিলেক্ট করতে চাই, তাহলে এত হাজার হাজার প্রোডাক্টের মধ্যে আমরা আসলে কনফিউজড হয়ে যাই। তো যার কারণে আসলে প্রোডাক্ট দিয়ে নিশ সিলেক্ট করাটা একটু কঠিন হয়ে যায়। এই কারণে আমরা যেটা করি, কাস্টমার বা বায়ার পার্সোনা ধরে আমরা অ্যাকচুয়ালি নিশটা সিলেক্ট করলে তাহলে অটোমেটিক্যালি অনেকগুলো আইডিয়া চলে আসবে। যেমন ধরেন আমরা টার্গেট করছি চাকুরিজীবী যারা মা রয়েছেন, তো চাকুরিজীবী মা যারা, তারা যদি আমার টার্গেট কাস্টমার বা ক্লায়েন্ট বা অডিয়েন্স হয়, সেক্ষেত্রে তাদের প্রবলেম কি হতে পারে। তো একটা প্রবলেম আমরা বের করলাম, সেটা হচ্ছে যে তাদের যেহেতু ব্যস্ততার কারণে তাদের আসলে সময় থাকে না, তো কাপড় পরিষ্কার করতে গেলে তাদের একটা প্রবলেম হয় ক্লিনিং এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তার কি লাগতে পারে, তার হয়তো ওয়াশিং মেশিন লাগতে পারে। ঘর পরিষ্কার করার জন্য তার রোবোটিক ভ্যাকুম ক্লিনার লাগতে পারে। সো এরকম হচ্ছে আমরা এভাবে যেটা করি, খুঁজে বের করতে পারি যে একজন চাকুরিজীবী মা, তার আসলে কি কি প্রবলেম তার থাকতে পারে, এবং সেই প্রবলেমগুলো সলিউশন করার জন্য কি কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের ইনফরমেশন তার কাজে আসতে পারে।
তো একইভাবে আমরা চাইলে এইভাবে আমাদের বায়ার পার্সোনা বা আমাদের কাস্টমার সেগমেন্টে আমরা রাখতে পারি। যেমন ধরেন হচ্ছে যাদের সন্তান হচ্ছে অটিস্টিক, প্রতিবন্ধী, তাহলে প্রতিবন্ধী যারা, তাদের মা বাবা যদি আমার টার্গেট অডিয়েন্স হয়, তো সেক্ষেত্রে আমরা এভাবে ব্রেনস্টর্মিং করে দেখতে পারি যে প্রতিবন্ধী ছেলে মেয়ের মা বাবা তাদের কি কি সমস্যা থাকতে পারে এবং সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কি কি লাগতে পারে। তো এইভাবে আমরা বায়ার পার্সোনা মাধ্যমে বা কাস্টমার সেগমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা চাইলে অনেক ধরনের নিশ আইডিয়া জেনারেট করতে পারি। এরপর হচ্ছে যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই কমিশন স্ট্রাকচার দেখা উচিত। কেন কমিশন স্ট্রাকচার দেখা উচিত? কারণ এই বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মের কমিশন স্ট্রাকচার কিন্তু কি হয়, প্রায়ই আপডেট হয় বা চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার বর্তমান কমিশন স্ট্রাকচারটা কি সেটা কিন্তু আপনাকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, তা আমাদেরকে দেখতে হবে যে আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাই সেই ক্যাটাগরিতে ওই অ্যাফিলিয়েটের কমিশন পার্সেন্টেজটা কেমন। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই কমিশন স্ট্রাকচারটা একজন বিগিনারের জন্য অনেক বেশি হওয়াও ভালো না, আবার অনেক কম হওয়াও ভালো না। তো সেই হিসেবে আমরা এখান থেকে ধরেন এরকম হতে পারে, ধরেন 3 থেকে 5 বা 6 যদি থাকে, এরকম রেঞ্জের আমরা চাইলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, বা এটা ডিপেন্ড করবে আসলে আপনার ওই ইচ্ছা আগ্রহের উপরে। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হচ্ছে, কমিশন স্ট্রাকচারটাও নিশ সিলেকশনের ক্ষেত্রে মাথায় রাখা উচিত যদি আপনি অ্যাফিলিয়েট ওরিয়েন্টেড কোনো সাইট বানাতে চান এবং সেই ক্ষেত্রে নিশ সিলেক্ট করতে চান। এরপর একইভাবে যদি আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট করতে চান, সেক্ষেত্রে প্রোডাক্টের যে প্রাইস সেটাও একটা বিবেচনার বিষয়। হয়তো তার কমিশন স্ট্রাকচার ভালো, কমিশন রেট ভালো, কিন্তু সেই প্রোডাক্টের প্রাইস অনেক কম, তাহলেও যেমন সমস্যা, আবার প্রাইস যদি হয় অনেক বেশি তাহলেও একটা সমস্যা। এই জন্য আমরা কি করতে পারি, $50 থেকে $500 রেঞ্জের মধ্যে প্রোডাক্ট, এরকম প্রোডাক্ট নিয়ে হয়তো আমরা ইনিশিয়ালি কাজ করতে পারি। কারণ প্রোডাক্টের প্রাইস যদি হয় অনেক বেশি, সেক্ষেত্রে যিনি ভিজিটর তিনি তাৎক্ষণিকভাবে এসেই একটা দামি প্রোডাক্ট কেনার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে হয়তো নাও নিতে পারেন। তো যার কারণে ভিজিটর যদি আপনার ওয়েবসাইট থেকে যদি সে পারচেস না করে তাৎক্ষণিকভাবে, তাহলে কিন্তু আপনি কমিশন পাচ্ছেন না। তো এই জন্য প্রোডাক্টের প্রাইসটাও একটা বিবেচনার বিষয় একটি নিশ সিলেকশনের ক্ষেত্রে, বিশেষ করে অ্যামাজন অ্যাফিলিয়েটের নিশ সিলেক্ট করার ক্ষেত্রে। সিজনাল নিশ, কিছু কিছু বিষয় আছে যেগুলো শুধু সিজনের সাথে সম্পৃক্ত। তো এরকম সিজনের সাথে সম্পৃক্ত নিশ নিয়ে কাজ করতে গেলে বিগিনার যারা আছে তাদের জন্য এটা খুব চ্যালেঞ্জিং। এই কারণে চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে সিজনাল নিশগুলো যেটা হয় যে একটা নির্দিষ্ট সময়ে, বছরে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে এটার কম্পিটিশন বেড়ে যায় এবং সেই সময়টাতে আসলে র্যাঙ্কে থাকা এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এবং সারা বছর হয়তো আপনি পার্টিকুলার ওই ক্যাটাগরিতে খুব ভালো সেল হয়তো আপনার নাও আসতে পারে। এই জন্য সিজনাল নিশ নিয়ে কাজ না করে এভারগ্রিন কোনো নিশ নিয়ে কাজ করাটাই বেটার। তো এরপর হচ্ছে অবশ্যই কম্পিটিটরকে অ্যানালাইসিস করা। আপনার কম্পিটিটর যারা আছে তারা আসলে কি, তাদের মাঝে কি কিছু উইক কম্পিটিটর আছে কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে। তো এটা আমরা বুঝতে পারবো কিভাবে, সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিসের যে ক্লাস, সেই ক্লাসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার কম্পিটিটর যারা আছে তারা কি অনেক বেশি টাফ নাকি ইজি। তো আমরা এক্ষেত্রে কম্পিটিশনটাকেও বিবেচনায় আমরা রাখবো। যদি হাই অথরিটি সম্পন্ন বড় বড় সাইট, ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় বড় সাইটগুলোই সেখানে সেই টপিকসে রাজত্ব করে, তাহলে সেই মানে নিশটা অল্টারনেটিভ খোঁজাটাই বেটার। এছাড়া আরেকটা ভালো আইডিয়া যেটা সবসময় আমি প্রেফার করি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লিপিং ওয়েবসাইট রয়েছে। তো এই ফ্লিপিং ওয়েবসাইটগুলোতে ওয়েবসাইট বিক্রি করা হয়। তো এখন অর্থাৎ ওয়েবসাইট কেনা বেচা হয়, এরকম কিছু ফ্লিপিং ওয়েবসাইট রয়েছে। তো
তো এখন স্বাভাবিকভাবেই সেই সমস্ত ওয়েবসাইটগুলোই বিক্রি হয় যে ওয়েবসাইটগুলোর কি মার্কেট ভ্যালু আছে, কমার্শিয়াল ইন্টেন্ট আছে। তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ফ্লিপিং ওয়েবসাইট যেমন এম্পায়ার ফ্লিপার্স, মোশন ইনভেস্ট, ফ্লিপা, এরকম বেশ কিছু ফ্লিপিং ওয়েবসাইট আছে, সেখানে আপনি যেতে পারেন এবং সেই ধরনের ফ্লিপিং সাইটগুলোতে গিয়ে আপনি আইডিয়া নিতে পারেন যে সেখানে কি ধরনের নিশ সাইটগুলো বেশি সেখানে সেটা চাহিদা রয়েছে, অনেক বেশি বিডিং হচ্ছে, ভালো প্রাইসে সেল হচ্ছে। এর দ্বারা আপনি বুঝতে পারছেন যে আপনি এই ধরনের নিশ নিয়ে কাজ করলে সেই ধরনের সাইটের একটা মার্কেট ভ্যালু রয়েছে। তো একটি নিশ সিলেক্ট করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে আপনাদের বিবেচনায় রাখা উচিত। আমরা যখন কোনো নিশ সিলেক্ট করতে যাব সেক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে নিশ যেটা হচ্ছে মানে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্রড নিশ, আরেকটি হচ্ছে ম্যাক্রো এবং আরেকটি হচ্ছে মাইক্রো। ব্রড হচ্ছে একটি বিশাল বড় ক্যাটাগরি, তার আন্ডারে হচ্ছে এই ম্যাক্রো, এবং তার আন্ডারে হচ্ছে একদম একটা স্পেসিফিক কোনো টপিকস। তো অ্যাজ এ বিগিনার যারা নতুন, তারা যেটা করতে পারে এরকম একেবারে স্পেসিফিক কোনো টপিকস যেটাকে মাইক্রো নিশ বলা হচ্ছে, এই ধরনের মাইক্রো নিশ নিয়ে কাজ করতে পারি। যেমন ধরেন আমরা যদি এখানে যাই, আমরা যদি ধরেন অ্যামাজনে গেলাম, তো অ্যামাজনে এখানে দেখেন আউটডোর অ্যান্ড রিক্রিয়েশনের আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আছে। তো এখান থেকে ধরেন অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে আমরা এখানে অনেকগুলো পার্ট দেখতে পাচ্ছি। তো এখন এই পার্টগুলোর মধ্যে এখানে দেখেন রয়েছে যেমন কায়াকিং। কায়াকিং বলতে কি বোঝায়? এই যে মানে এক ধরনের বোট। এখন এই কায়াকিং এর আন্ডারে আবার অনেক স্পেসিফিক টপিকস রয়েছে। একইভাবে ধরেন আপনার উইন্টার স্পোর্টস, তো উইন্টার স্পোর্টস এর মধ্যে আবার আরো অনেক সাব ক্যাটাগরি রয়েছে। তো এইভাবে আপনাকে যেটা করতে হবে, এই ধরনের মানে স্পেসিফিক যে নিশগুলো রয়েছে, অর্থাৎ মাইক্রো নিশ, যার আন্ডারে আসলে আর কোনো সাব ক্যাটাগরি নেই, হ্যাঁ, এইরকম কোনো স্পেসিফিক কোনো সাব আইটেমে নিয়ে আপনাকে কি করতে হবে, ইনিশিয়াল অবস্থায় কাজ করতে হবে। আর আপনি যদি যেমন ধরেন এখানে আমি যে উদাহরণটা দিয়েছি, কায়াকিং বলতে এখানে ওই যেটাকে বোঝাচ্ছে মাছ ধরার জন্য যে আমরা যে বোট ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে। তো একজন বিগিনার হিসেবে আপনি হয়তো এরকম কায়াকিং এর আন্ডারে কায়াকিং প্যাডেল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারেন। এরপর যখন আপনি আরেকটু যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি হয়তো কমপ্লিট কায়াকিং এর নিয়ে যত কিছু আছে সবকিছু নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো ই কমার্স সাইটে যাওয়ার পরে তাদের যে ব্রড ক্যাটাগরিটা আছে, সেই ব্রড ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি এবং তার আন্ডারে যে মাইক্রো ক্যাটাগরিটা আছে সেটা নিয়ে মূলত আমরা সেই ধরনের নিশগুলো নিয়ে আমরা মানে আমাদের বিবেচনায় আমরা রাখবো। তো এখানে অসংখ্য ক্যাটাগরি আছে, অসংখ্য বিষয় আছে, সেখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি সেখান থেকে সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, তো এই নিশ সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে এইভাবে বিবেচনায় নিয়ে আসতে হবে বিষয়টাকে। তো এ পর্যায়ে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে নিশ না হয় আপনি সিলেক্ট করলেন, একটি মাইক্রো নিশ নিয়ে কাজ করলেন। এখন ঘটনা হচ্ছে সেই মাইক্রো নিশের আন্ডারে হাজার ধরনের কিওয়ার্ড থাকতে পারে। তো সেই কিওয়ার্ডগুলোর লিস্ট আপনার প্রথমেই প্রয়োজন। তো সেই লিস্টের জন্য আপনাকে যেটা করতে হবে, গুগলের অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুল আছে, সেই টুলটা আপনাদের কি করতে হবে, তো সেই টুলটা আপনাদেরকে সেটাতে আপনাদের যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে সেই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, সেই টুল
টি ব্যবহার করতে পারবেন। এই টুলের মাধ্যমে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার টুলটির মাধ্যমে আপনি দেখতে পারবেন একটি নির্দিষ্ট টপিকসের যত ধরনের কিওয়ার্ডের লিস্ট আছে সমস্ত কিওয়ার্ডের লিস্ট আপনারা সেই অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে পেয়ে যাবেন। তো যেমন ধরেন কেউ হয়তো ওয়েট লুজ টিপস লিখে সার্চ করছে, এখন সবাই তো আর ওয়েট লুজ টিপস লিখে সার্চ করবে না, কেউ হয়তো ফ্যাট বার্নিং টিপস লিখে সার্চ করবে, আবার কেউ হয়তো ফ্ল্যাট স্টোমাক এক্সারসাইজ লিখে সার্চ করবে। মানে এদের মূল সার্চ ইন্টেন্ট হচ্ছে কি এরা কি করতে চায়, ওজন কমাতে চায়। এরা কেউ এক একজন এক এক ভাবে সার্চ করবে। তো কাজেই আমাদেরকে কি করতে হবে, এই গুগল অ্যাডওয়ার্ডস এর আমাদের এই তাদের যে কিওয়ার্ড প্ল্যানার সেই কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে সেই লিস্টটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে আমরা যাব এবং সেখানে দেখব যে সেটা কিভাবে করা যায়। তো এই জন্য আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে গুগল অ্যাডওয়ার্ডস। গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করছি। তো এখানে আমরা পেয়েছি এই যে কিওয়ার্ড প্ল্যানার। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে সে বলবে আমাদের জিমেইলে লগ ইন করার জন্য। তো আমরা এখানে যাচ্ছি গো কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করব। তো লগ ইন করার পর আমরা এটা লোড নিচ্ছে। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে বিজনেস ইনফরমেশন কনফার্ম করতে বলছে। তো এখান থেকে আমরা যেটা করব এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনার এখানে আমরা চলে যাচ্ছি এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে আসবে, অথবা আমরা চাইলে এখান থেকে এই টুলস থেকে সেটিংস থেকেও এখান থেকেও কি করতে পারবেন, আপনি এই যে কিওয়ার্ড প্ল্যানার নামে যে অপশনটি আছে সেখান থেকেও চাইলে আপনি ক্লিক করে যেতে পারবেন কিওয়ার্ড প্ল্যানার। এখানে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলেও একই জায়গায় আপনাকে নিয়ে যাবে। ক্লিক করার পর এখানে দেখেন একটা বিষয় এসেছে, সেটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস। তো এখানে আমরা আমাদের যে টপিকটি আছে সেই টপিকটি এখানে লিখে সার্চ করব এবং এক্ষেত্রে কান্ট্রি অবশ্যই চেঞ্জ করে নিব, কান্ট্রি অবশ্যই এখান থেকে চেঞ্জ করে নিব। এই জন্য কারণ আমরা বাংলাদেশকে টার্গেট করে আমরা কিন্তু একটি ওয়েবসাইট নিয়ে কাজ করছি না, আমরা কাজ করছি ইউনাইটেড স্টেটস বা ইউকে, হ্যাঁ, বা কানাডা, মানে এই ধরনের কান্ট্রিগুলোকে টার্গেট করে। কেন? কারণ ওই ধরনের কান্ট্রিগুলোর ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে আসে তাহলে আপনার ওয়েবসাইটটা থেকে ভালো রেভিনিউ জেনারেট করার সুযোগ থাকবে। আর বাংলাদেশের অডিয়েন্স যদি আসে তাহলে খুব বেশি আপনার প্রফিট হবে না, এই কারণে কারণ বাংলাদেশের অডিয়েন্সের কাছে অনেক বেশি দামি কোনো বিজ্ঞাপন শো করবে না। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে বাংলাদেশের মানুষ বাইরের দেশের ই কমার্স সাইট থেকে খুব বেশি হয়তো পারচেসও করবে না। তো ইত্যাদি কারণে আমরা কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নিব, ডিফারেন্ট কোনো কান্ট্রি সিলেক্ট করব। এখান থেকে কান্ট্রিটা আমি কেটে দিয়ে আমি এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে দিচ্ছি। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার পর এখানে আমি যে টপিকটা নিয়ে কাজ করতে চাই সেই টপিকটা লিখে আমি সার্চ করব। তো ধরেন কথার কথা যে আপনি হচ্ছেন বিভিন্ন ধরনের মানে একজন স্পোর্টস মানে পছন্দ করেন স্পোর্টস, এবং সেই হিসেবে আপনি ওয়াটার স্পোর্টস পছন্দ করেন। তো সেই হিসেবে ধরেন আপনি কায়াকিং মানে হচ্ছে যে মাছ ধরার জন্য বা ঘোরাঘুরি করার জন্য যখন আমরা কি করি যে বিভিন্ন ধরনের বোট নেই, হ্যাঁ, সেই বোটগুলোকে বোঝানো হচ্ছে। বিভিন্ন ধরনের এই টাইপের যে বোটগুলো থাকে এগুলোকে বলা হয় কায়াকিং। তো আমি ধরেন এইরকম কিছু নিয়ে কাজ করতে পছন্দ করছি, তো সেক্ষেত্রে আমি কায়াকিং লিখবো। কায়াকিং লেখার পরে মানে আমার টপিকটা লিখলাম, আমার নিশের যে টপিক সেটা লিখলাম। লেখার পরে আমি গেট রেজাল্টসে ক্লিক করব। তো গেট রেজাল্টসে ক্লিক করার পর এখানে আমাকে এই আমার টপিক রিলেটেড অসংখ্য কিওয়ার্ড আমাকে দেখাবে। দেখেন এখানে 1560টি কিওয়ার্ড এই মুহূর্তে দেখাচ্ছে।
এবং এটা কেটে দিই, এটার প্রয়োজন নেই, এখান থেকে ডান পাশ থেকে কেটে দিলে এটা একটু বড় হবে। এখন এই 1560টি কিওয়ার্ড, এখন ঘটনা হচ্ছে এত কিওয়ার্ডের তো আমার প্রয়োজন নেই, তাই না? তো এখন আমি কি করবো, এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ফিল্টারের মাধ্যমে আমি কি করে নিয়ে আসবো, আমি ফিল্টারের মাধ্যমে এখানে কিওয়ার্ডের লিস্টটাকে ছোট করে নিয়ে আসতে পারবো। এখন কিওয়ার্ড ফিল্টারে একটু পরে আসবো, এই অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো। তার আগে আমাদের আরো কিছু বিষয় জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে কিওয়ার্ডের লিস্ট, সেই কিওয়ার্ডের লিস্টটা আমরা তাহলে কোথা থেকে পেয়ে যাচ্ছি? গুগলে অ্যাডওয়ার্ডের কিওয়ার্ড প্ল্যানার টুলের মাধ্যমে পেয়ে যাচ্ছি, এবং এটা সম্পূর্ণ ফ্রি। আপনি জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমেই চাইলে লগ ইন করতে পারছেন। সো এটা আপনাদের প্রত্যেকের আওতার মধ্যেই আছে। এরপর যে বিষয়টা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে একটি কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে আপনার কি কি বিষয় বিবেচনা আনতে হবে প্রাথমিক অবস্থায়। সেটা হচ্ছে সেই কিওয়ার্ডের লিস্ট বের করতে হবে। দেন হচ্ছে কিওয়ার্ডের কি পার্টিকুলার কোন কিওয়ার্ডে এক্সাক্ট কত মানুষ সার্চ করে সেই সংখ্যাটা আপনাকে জানতে হবে। পার্টিকুলার কিওয়ার্ডে যেমন দেখেন এখানে একই রকম বিষয়, কিন্তু এই প্রথম কিওয়ার্ডটি এবং দ্বিতীয় কিওয়ার্ডটির মধ্যে সার্চারদের সার্চ ভলিউমের সংখ্যা, মানুষ সার্চ করছে এই সংখ্যাটার মধ্যে অনেক বেশি তারতম্য। তো এখানে যে সংখ্যাটি বসিয়েছি এটা আমি একটা ডেমো সংখ্যা বসিয়েছি। তো যাই হোক, তো একটি কাল্পনিক একটা সংখ্যা এখানে বসিয়েছি। তো এখন কথা হচ্ছে তাহলে আপনাকে জানতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনাকে কি করতে হবে, আপনার নিশের কিওয়ার্ডের লিস্ট আগে জানতে হবে অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে। তারপর হচ্ছে সেই কিওয়ার্ডগুলোকে ফিল্টার করতে হবে, যেটা আমরা একটু পরে দেখাবো। এবং ফিল্টার করার পর ধরেন পার্টিকুলার যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলোর এক্সাক্ট কি পরিমাণ সার্চ হয় এই নির্দিষ্ট লোকেশন থেকে, যেমন ইউএসএ থেকে বা ইউকে থেকে বা কানাডা থেকে, সেই জিনিসটা আমাকে জানতে হবে। কেন? কারণ স্বাভাবিকভাবেই আপনি এমন কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন না যেটাতে একেবারেই সার্চার নেই, আবার এমন কিওয়ার্ড নিয়েও কাজ করবেন না যেটাতে প্রচুর সার্চার আছে এবং যার ফলে সেখানে আবার কম্পিটিশনও অনেক বেশি। তো কাজেই আপনাকে একটা অপটিমাল সার্চ হয় এরকম কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে, রিসার্চ করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করতে পারবি, বিভিন্ন ধরনের টুল রয়েছে। যেমন সার্ফার নামে একটা ব্রাউজার এক্সটেনশন আছে। ওকে, তো সেটা কি চলেন দেখি। সেটা হচ্ছে আপনি এখানে আমরা যদি যাই, এখানে আমরা সার্ফার লিখব। তো সার্ফার তাদের হচ্ছে আপনার কিওয়ার্ড সার্ফার নামে একটি ব্রাউজার এক্সটেনশন আছে। এই ব্রাউজার এক্সটেনশনটি আপনাকে কি করতে হবে, আপনার গুগল ক্রোম ব্রাউজারে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। তো চলেন আমরা এটা ইনস্টল করি। এটা ইনস্টল করলে পরে কি করতে পারবেন, আপনি আপনার যে কিওয়ার্ডটি সেই কিওয়ার্ডটির এক্সাক্ট কি পরিমাণ সার্চ হয় সেটা আপনি জানতে পারবেন, যেটা আপনি এই অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে একটা সময় আমাদের কাছে সেটা জানানো হতো, কিন্তু এখন আর জানানো হয় না। একটা সময় ছিল যে পার্টিকুলার একটি কিওয়ার্ডে, যেমন ধরেন এই যে ফিশিং কায়াক, এটাতে এক্সাক্ট কি পরিমাণ সার্চ হয় সেটা কিন্তু এখানে নেই। এটা একটা রেঞ্জ দেওয়া আছে যে এত 1 লক্ষ থেকে 1 মিলিয়ন। তো এক্সাক্ট সংখ্যা যদি থাকতো তাহলে কিন্তু আমি আরো ভালো বুঝতে পারতাম। এই কারণে আমাকে পার্টিকুলার কিওয়ার্ডে কি পরিমাণ মানুষ একটি নির্দিষ্ট লোকেশন থেকে সার্চ করছে সেই সংখ্যাটা জানার জন্য আমাকে ব্যবহার করতে হচ্ছে থার্ড পার্টি টুল। সেই থার্ড পার্টি টুল হিসেবে অনেক রকম টুল আছে, এর মধ্যে একটি ফ্রি টুল আছে যেটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন, সেটার নাম হচ্ছে কিওয়ার্ড সার্ফার। সো এটা হচ্ছে একটি ব্রাউজার এক্সটেনশন, এটা আপনাকে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পর আপনি দেখতে পারবেন পার্টিকুলার কিওয়ার্ডে পার্টিকুলার লোকেশন থেকে কি পরিমাণ মানুষ সার্চ করছে। তো এটা আমার অলরেডি ব্রাউজারে ইনস্টল করা আছে, আপনাদের ক্ষেত্রে এখানে লেখা আসবে ইনস্টল, আর আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল আছে তো কাজে আমাকে জাস্ট এনেবল করতে হবে। তো আমি এটা এনেবল করলেই আমার কি হবে, এইখানে চলে আসবে। আচ্ছা, তো এখন যেটা বিষয়, আমি সেটাকে এখন ইনস্টলেশনটাকে এনেবল করে নিব এবং এনেবল করার পর আমি আমার এক্সটেনশনে চলে যাচ্ছি। এখান থেকে আমি সেটাকে দেখবো যে এটা এনেবল হয়েছে কিনা। তো হ্যাঁ, এটা এনেবল করা হয়েছে
এখন এই যে অন করা আছে। তো এখন আপনারা কোনো কিছু লিখে সার্চ করলে দেখবেন আপনাকে কি করবে, এই কিওয়ার্ড সার্ভার একটা সার্চ ভলিউম দেখাবে। যেমন ধরেন আমরা যদি দেখতে চাই, ধরেন আমরা লিখলাম ফ্যাট বার্নিং টিপস, এটাই লিখে সার্চ দিই। তো আমরা এখানে লিখবো ফ্যাট বার্নিং টিপস। তো এটা লিখে সার্চ দিচ্ছি। এটা লিখে সার্চ দেওয়ার পর এই কিওয়ার্ড সার্ভার ব্রাউজার এক্সটেনশনটি যদি ইনস্টল করা থাকে, তাহলে আপনাকে আপনার এই সার্চ টার্ম বা ফ্রেজ বা কিওয়ার্ডের এই ডান পাশে আপনাকে সে এক্সাক্ট সংখ্যাটা দেখাবে যে কি পরিমাণ মানুষ এই কিওয়ার্ডে সার্চ করে। আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন ইউনাইটেড স্টেটস থেকে 480 জন প্রতি মাসে এভারেজে সার্চ করছে। সেই সংখ্যাটা এক্সাক্ট সংখ্যাটা আমরা এখান থেকে জানতে পারছি। ওকে, এবং এখান থেকে কান্ট্রিটাও চাইলে চেঞ্জ করা যায়। আপনি যদি ইউনাইটেড স্টেটস এর পরিবর্তে অন্য কোনো কান্ট্রিটা দেখতে চান সেটা আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এইভাবে আপনারা কিওয়ার্ড সার্ভার ব্রাউজার এক্সটেনশনটির মাধ্যমে স্পেসিফিক সার্চ ভলিউম জানতে পারছেন। এছাড়া আরো অনেক ধরনের টুল আছে, অনেক রকম অপশনস আছে। তো আপাতত এইটা যেহেতু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন, এটাই আপনি আপাতত ব্যবহার করেন। এছাড়া আরো অনেক টুল আছে। আর আরেকটা টুল আছে যেটা অনলাইন টুল, মানে প্রিমিয়াম টুল, টাকা দিয়ে কিনে নিতে হয়, অনেক অ্যাডভান্স টুল, সেটার নাম হচ্ছে Ahrefs। এই Ahrefs এর মাধ্যমেও একটি নির্দিষ্ট কিওয়ার্ডের এক্সাক্ট সার্চ ভলিউম কত সেটা জানা যায়, কি পরিমাণ মানুষ সার্চ করছে মান্থলি এভারেজে সেটা জানা যায়। তো যাই হোক, যেহেতু Ahrefs টুলটি আপনার কাছে নেই, আপনি আপাতত কিওয়ার্ড সার্ভার নামে যে টুলটি আছে সেটা দিয়েও আপনি জানতে পারছেন। একইভাবে আরো একটি টুল যেটি আপনি চাইলে ইউজ করতে পারছেন, সেটার নাম হচ্ছে উবার সাজেস্ট। এই টুলটি দিয়েও, এটি একটি অনলাইন একটি ওয়েবসাইট। তো এই উবার সাজেস্ট লিখলে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমরা যাচ্ছি, এখানে যাওয়ার পরে এখানে যদি আমরা আমাদের কিওয়ার্ডটাকে ইনপুট করি, তাহলে সেও কিন্তু আপনাকে কি করবে, সেও আপনাকে সার্চ ভলিউমটা জানাবে। তো এক্ষেত্রে এখানে একটি বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে এক একটি কিওয়ার্ড কিন্তু এক এক রকম সার্চ ভলিউম অনেক সময় দেখায়, হ্যাঁ, ভিন্ন হয়। যার কারণে আমরা কয়েকটি টুলের মাধ্যমে ওই কিওয়ার্ডটির আসলে এক্সাক্ট সার্চ ভলিউমটা জানার চেষ্টা করে থাকি। ওকে, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি কিওয়ার্ড সার্ভার টুলটি দিয়েই কি করেন, এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা জেনে নেন। এখানেও আমার কিওয়ার্ডটা দিয়ে দেখার চেষ্টা করছি যে এই উবার সাজেস্ট টুলটি ওই কিওয়ার্ডটির সার্চ ভলিউম কত শো করে। হ্যাঁ, তো আমরা এটাও একটু দেখি, হয়তো ভিন্ন রকম শো করতেও পারে, হতেও পারে। হ্যাঁ, তো আর যদি একই রকম শো করে তাহলে জিনিসটা আরো বেশি আমরা কনফার্ম যে হ্যাঁ এটার সার্চ ভলিউম এটাই এক্সাক্ট। যার কারণ হচ্ছে একাধিক টুল আমাদেরকে সেটা সাজেস্ট করছে। তো এটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি সার্চ ভলিউম দেখেন, এখানে দেখাচ্ছে 320, আর আমরা একটু আগে যেটা দেখলাম সেটা ছিল 480। তো এই জন্য বললাম যে কিছু গরমিল হতে পারে। তো যদি কাছাকাছি হয় তাহলেও মোটামুটি আপনি একটা আইডিয়া করতে পারেন। কিন্তু যদি হয় যে আপনার কিওয়ার্ড সার্ভার বলছে একরকম, আর এটা বলছে, ধরেন কিওয়ার্ড সার্ভার বলছে সার্চ ভলিউম 500 আর এই টুল বলছে 5000, তাহলে তো অনেক ব্যবধান হয়ে যায়। তো এই জন্য আমার মতে আপনারা যেটা করতে পারেন, দুটি টুলকে সাজেস্ট করতে পারেন, এবং যদি সার্চ ভলিউম রেঞ্জ কাছাকাছি হয় তাহলে আপনি মোটামুটি একটু এনশিওর হতে পারেন। তো যাই হোক, এক্ষেত্রে আমরা যেটা করছি কিওয়ার্ড সার্ভারকে আপাতত ব্যবহার করছি। কেন? কারণ কিওয়ার্ড সার্ভার দিয়ে আপনি অসংখ্য কিওয়ার্ডের সার্চ ভলিউম জানতে পারবেন। কিন্তু এই টুলটি দিয়ে আপনি প্রতিদিন মাত্র 3টা কিওয়ার্ডের ডেটা দেখতে পারবেন। যার কারণে এটা দিয়ে করতে গেলে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। এই জন্য আপনি কিওয়ার্ড সার্ভার দিয়েই আপনার সার্চ ভলিউমটা জানার চেষ্টা করবেন। তো যাই হোক, তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে তাহলে আমাদের কিওয়ার্ডের লিস্ট জানতে হয় অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে, এবং এক্সাক্ট সার্চ ভলিউম কেমন সেটা জানতে হয়।
এবং সেক্ষেত্রে আমরা এই ধরনের টুল ইউজ করতে পারছি। এরপর যেটা বিষয় সেটা হচ্ছে একটি কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমাদেরকে সেই কিওয়ার্ডটির যে এখানে আমরা অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারের যে লিস্টটা দেখেছিলাম সেখানে আমরা আচ্ছা এটা নিয়ে আমরা একটু পরে আসছি। তো এখন একটি কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে আরো যে বিষয় বিবেচনায় আনতে হয় সেটা হচ্ছে সেই কিওয়ার্ডটার ডিফিকাল্টি কেমন। হ্যাঁ, আর সাধারণত বিভিন্ন টুলগুলো আউট অফ 100 বিভিন্ন ধরনের ডিফিকাল্টি লেভেলের স্কোর দেখায় যে পার্টিকুলার এই কিওয়ার্ডটাতে র্যাঙ্কে আসতে গেলে আপনার ডিফিকাল্টি লেভেল হচ্ছে এত। তো এটার মাধ্যমে আমরা একটা আইডিয়া নেই যে ও আচ্ছা তার মানে এটা কিওয়ার্ডটার ডিফিকাল্টি যেহেতু কম তাহলে এটাতে সহজে র্যাঙ্কে আসা যাবে। আর যদি কোনোটা ডিফিকাল্টি বেশি হয় তাহলে সেটা র্যাঙ্কে যাওয়া কঠিন হবে। তো এইভাবে আমরা র্যাঙ্কিং ডিফিকাল্টির মাধ্যমেও কি করতে পারি, আমরা অনেক সময় আইডিয়া নিতে পারি। তো এই কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন সেটা জানার জন্য কিন্তু আমরা এরকম বিভিন্ন কি টুলের সাহায্য নিতে পারি। যেমন দেখেন এই কিওয়ার্ডটা তার ডিফিকাল্টি হচ্ছে এরকম দেখাচ্ছে 59। তাহলে সাধারণত যে কোনো কিওয়ার্ডের ডিফিকাল্টি মানে আউট অফ 100 সেটার ডিফিকাল্টি লেভেলটা অবশ্যই 30%-30%-এর নিচে হলে পরে সেই কিওয়ার্ডের ডিফিকাল্টি কম বিবেচনা করা হয়, 30%-এর কম। ওকে, তো সেই হিসাবে এটার ডিফিকাল্টি কি মোটামুটি যথেষ্ট বেশি। তাহলে এরকম ডিফিকাল্ট কিওয়ার্ড নিয়ে কাজ করাটা আমরা যারা বিগিনার তাদের জন্য উচিত হবে না। হ্যাঁ, তো এইভাবে আমরা একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি দিয়ে একটা প্রাইমারি জাজমেন্ট করি। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে কিওয়ার্ডের ডিফিকাল্টি এই ধরনের টুলগুলো তাদের অ্যালগরিদমের ভিত্তিতে দিচ্ছে। তো এই জন্য একটি টুল সেই কিওয়ার্ডটার ডিফিকাল্টি কত দিল সেটার উপর ভিত্তি করে আপনি সেই কিওয়ার্ডটাকে পুরোপুরিভাবে সহজ বা পুরোপুরিভাবে কঠিন হবে র্যাঙ্কে যাওয়া এই জাজমেন্টটা করাটা উচিত হবে না। তবে এটা একটা প্রাথমিক ধারণা আপনাকে দিবে। ওকে, এবং যে ধারণাটা অনেক ক্ষেত্রেই হয়তো সঠিক হয়। তবে আমি আবারও বলছি যে কিওয়ার্ডের ডিফিকাল্টি দিয়েই একটি কিওয়ার্ড কতটা সহজ বা কতটা কঠিন তা 100% জাজমেন্ট করা উচিত হবে না। জাজমেন্ট করতে হলে আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিসও করতে হবে উক্ত কিওয়ার্ডের কম্পিটিটরদের, তখনই আপনি শতভাগ নিশ্চিত হতে পারবেন। তো যাই হোক, আপাতত আমরা এই কিওয়ার্ডের ডিফিকাল্টির মেজারমেন্টের মাধ্যমে একটি কিওয়ার্ডকে মানে তার সেখানে র্যাঙ্কে যাওয়া সহজ হবে না কঠিন হবে সেই জিনিসটা বিবেচনায় রাখতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে এইভাবে আপনি হয়তো এই টুলের মাধ্যমে কি করলেন, এটার কিওয়ার্ডের ডিফিকাল্টিটা চেক করলেন। একইভাবে আরো অনেক টুল আছে, যেমন ধরেন moz.com নামে একটি টুল আছে। এই moz.com টুলে যাওয়ার পরে এখানে moz.com টুলে আপনাকে কি করতে হবে, এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফ্রিতে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ওদের কমিউনিটি অ্যাকাউন্ট যেটাকে বলে কমিউনিটি অ্যাকাউন্ট। ওকে, সেটা আপনাকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি সেই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করব, সেখানে গিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। আর অ্যাকাউন্ট করার পর এই moz.com এ এসে আপনাকে যেটা করতে হবে, একেবারেই নিচে চলে আসবেন। আর নিচে আসার পর যদি দেখবেন যদি নিচে এসে কিছু না পান তাহলে যেটা করতে পারেন, এখান থেকে ওদের এই যে ফ্রি এসইও টুলস নামে একটা অপশন আছে, ফ্রি এসইও টুলস। এখান থেকে আপনি এই যে দেখেন কিওয়ার্ড এক্সপ্লোরার, এই কিওয়ার্ড এক্সপ্লোরারে যদি যান তাহলেও আপনি পেয়ে যাবেন কিওয়ার্ড রিসার্চ। তো এই কিওয়ার্ড রিসার্চ অপশনে আসার পর এইখানে এসে আপনি কি করতে হবে, আপনাকে আপনার কিওয়ার্ডটা এখানে ইনপুট করতে হবে। তো আপনি আপনার কিওয়ার্ডটা ধরেন ইনপুট করলেন, ধরেন আপনি এখানে দিলেন যে ফ্যাট বার্নিং টিপস, লিখে সার্চ দিলেন, তারপর অ্যানালাইজে ক্লিক করলেন। ক্লিক করার পর সেই কিওয়ার্ডটার ডেটাটা আপনাকে দেখাবে, ডিফিকাল্টিটা দেখাবে। দেখেন এখানে বলছে 56। তো ওই টুলটা যেটা ছিল উবার সার্চ সে বলছিল 59 আর ও বলছে 56, মানে দুটোই কিন্তু কাছাকাছি একটা ডেটা দেখাতে পেরেছে। তার মানে দুটি টুলই যেহেতু বলছে মোটামুটি ডিফিকাল্টি অনেক হাই, তার মানে এটা আসলেই কঠিন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, তো আমাদের যদি 30% এর নিচে হয় সেক্ষেত্রে যত নিচে হবে ততটা ইজি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো
এটাই আমরা এখানে বুঝাচ্ছি যে একটি কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে কিওয়ার্ডের ডিফিকাল্টিটাও মাথায় রাখতে হয়। এরপর হচ্ছে সে একটি কিওয়ার্ড সেটা দিন দিন কি সেটা চাহিদা বাড়ছে নাকি কমে যাচ্ছে সেই জিনিসটাও মাথায় রাখতে হবে। নিশ্চয়ই এমন কোনো কিছু নিয়ে কাজ করবেন না যেটার চাহিদা দিন দিন কি ডাউন হয়ে যাচ্ছে, এরকম কিছু নিয়ে কাজ করবেন না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, গুগল ট্রেন্ড এক্সপ্লোর লিখে আপনারা সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর চলে যাবেন গুগল ট্রেন্ড এক্সপ্লোর লিখে। দেন সেখানে যাওয়ার পর আপনি আপনার যে পার্টিকুলার যে নিশটা আছে সেই নিশটা লিখে আপনি সার্চ করবেন যে সেই নিশে আসলে এটার চাহিদাটা কেমন, সেই নিশটা এখানে দিবেন। তো বা সেই কিওয়ার্ডটাও দিতে পারেন। তো এখন ধরেন আমি চাচ্ছি এই যে কায়াকিং এই নিশটা দেখার জন্য। তো দেখি এটার কি অবস্থা। এটা কি কায়াকিং অর্থাৎ ওই যে আপনার নদীতে যে বোট চালায় সেই এটার চাহিদা দিন দিন কি কোথায় যাচ্ছে। তো কায়াকিং লিখলাম, লিখে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর এখান থেকে কান্ট্রি অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। কান্ট্রি আমরা এখান থেকে দিব ইউনাইটেড স্টেটস দিব, এন্ড দিব হচ্ছে পাস্ট 5 ইয়ার্স দিব, 5 ইয়ার্স, লাস্ট 5 বছরের অবস্থা দেখব। তো বিগত 5 বছরে আমরা দেখব যে এটা কি দিন দিন কি চাহিদা বাড়ছে নাকি কমে যাচ্ছে, কি হচ্ছে ঘটনাটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বিগত 5 বছর ধরে এটা প্রতি বছরই জুলাই মাসের দিকে গিয়ে এটার চাহিদা বাড়ে। তার মানে এটা একটা সিজনাল নিশ। হ্যাঁ, আর সিজনাল নিশ নিয়ে আমাদের কাজ করা উচিত হবে না এই মুহূর্তে, কারণ ওই সিজনে আমাদের কম্পিটিশন বেড়ে যাবে অনেক বেশি। যাই হোক, তো প্রতি বছরই এখানে দেখেন এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে কায়াকিং যে সাবজেক্টটা, এটা প্রতি বছরই ওই জুন জুলাই মাসে গিয়ে এটার চাহিদা বাড়ে জুলাই মাসে, এবং এটা মোটামুটি একটা সিকোয়েন্সে আছে। তো যারা হচ্ছে কোনো সিজনাল নিশ নিয়ে কাজ করবে তাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু আমাদের জন্য এটা ঠিক নেই। তো এখন ধরেন আমরা অন্য আরেকটা কিছু দেই। আমরা ধরেন এখানে দিচ্ছি হচ্ছে গিয়ে ইলেকট্রিক স্কুটার লিখলাম। আমরা দেখি ইলেকট্রিক স্কুটারের কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক স্কুটার দিন দিন এর চাহিদা বাড়ছে। লাস্ট 5 ইয়ার্সে দিন দিন শুধু এটা কি হচ্ছে, উপরের দিকে উঠছে। হ্যাঁ, এটা ঠিক যে এটাও বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে নভেম্বরে গিয়ে এটা বেড়ে যায়, এটার চাহিদা বেড়ে যায়। হ্যাঁ, হয়তো বৃষ্টির দিনে কেউ হয়তো স্কুটার তেমন চালায় না, এটা হতে পারে। যাই হোক, কিন্তু এটার একটা চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। তা আপনাকে এমন কিছু একটা বের করে নিয়ে আসতে হবে যেটা মানে দিন দিন এটার চাহিদা বাড়ছে বা ইকুয়াল আছে। হ্যাঁ, এরকম কিছু নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এখানে আমরা আরো অনেক কিছু অনেক ধরনের টপিক আমরা দিতে পারি। তো এখান থেকে আমরা সেটা দেখব। তো এখানে আমরা ধরেন আমরা দিলাম হচ্ছে ওয়াশিং মেশিন দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি ওয়াশিং মেশিন এটা সারা বছরই লাগে। হ্যাঁ, এটা এরকম না বছরে একটা নির্দিষ্ট সময় এটা চাহিদা বেড়ে যাচ্ছে, এরকম না। এটা সারা বছরই এটা লাগে এবং এটা দিন দিন চাহিদা কিন্তু দেখেন উপরের দিকে উঠছে। হ্যাঁ, তো এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে। ওকে, এই হচ্ছে বিষয়। আশা করি গুগল ট্রেন্ড এক্সপ্লোরের মাধ্যমে আপনি একটি কিওয়ার্ড তার দিন দিন চাহিদা বাড়ছে না কমে যাচ্ছে নির্দিষ্ট কান্ট্রিতে, এরিয়াতে, লোকেশনে, সেটা জানতে পারছেন। তো এখন এইটা হচ্ছে বিষয়। তো একটা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এই ধরনের মানে প্রাইমারি বিষয়গুলো অবশ্যই বিবেচনায় রাখতে হয়। এখন আমরা আসবো যে একটি কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে কিছু ম্যাট্রিক্স রয়েছে। এই ম্যাট্রিক্স গুলো বিবেচনায় রাখতে হবে আপনাকে। সেটা কি? সেটা হচ্ছে যে একটি কিওয়ার্ড প্রাইমারি সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে সেই কিওয়ার্ডটার এভারেজ মান্থলি সার্চ ভলিউম কেমন। তো আমরা
অলরেডি কিন্তু দেখেছি যে কিভাবে সার্চ ভলিউম জানতে হয়, সেটা অলরেডি দেখেছি কি কি টুল ব্যবহার করতে হয়। কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা ঠিক আছে, জানলাম যে একটা কিওয়ার্ডের পার্টিকুলার সার্চ ভলিউম কত, সেটা না হয় জানলাম, কিন্তু আমি কেমন সার্চ ভলিউম রেঞ্জের কিওয়ার্ড নিয়ে কাজ করব? আমি কি এখন মাসে 10 লক্ষ সার্চ হয় এমন কিওয়ার্ড নিয়ে কাজ করব, নাকি মাসে মাত্র 100 সার্চ হয় এরকম কিওয়ার্ড নিয়ে কাজ করব? এটা একটা প্রশ্ন হতে পারে আপনার। তো সেক্ষেত্রে এখানে যেটা বিষয়, আবার এখানে আরেকটা বিষয় আছে, সবাই যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ওয়েবসাইট করবে এরকম না, কিন্তু কারো হয়তো ব্যক্তিগত সার্ভিস আছে, সে তার সার্ভিসটাকে সেল করতে চায়, এরকমও হতে পারে। আবার কেউ হতে পারে যে গুগলের অ্যাডসেন্সের বিজ্ঞাপন তার ওয়েবসাইটে বসিয়ে সেখানে বিজ্ঞাপনকে প্রমোট করার মাধ্যমে গুগল থেকে রেভিনিউ জেনারেট করতে চায়, সেটাও কারো কারো ইচ্ছা থাকতে পারে। এই জন্য আমরা এটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। সেটা হচ্ছে যে আপনার যে কিওয়ার্ডটি থাকবে, মানে এই আপনার সাইটের যে মানে মেইন যে কিওয়ার্ডগুলো থাকবে, মাদার টপিক, মাদার কিওয়ার্ড, মূল কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলোতে আপনার মান্থলি সার্চ ভলিউম হতে পারে ধরেন 1000 থেকে 1500 সার্চ হয়। হ্যাঁ, যদি আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি 1000 থেকে 1500 সার্চ হয় এরকম কিওয়ার্ড হয়তো খুঁজে দেখতে পারেন। ওকে, আপনি যদি আপনার ব্যক্তিগত সার্ভিস থাকে সেক্ষেত্রে আপনি 100 থেকে 500 সার্চ হয় এরকম কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। আর যদি অ্যাফিলিয়েট করতে চান সেক্ষেত্রে 500 থেকে 1000 সার্চ হয় এরকম কিছু মূল কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। ওকে, আর মাদার কিওয়ার্ড এন্ড চাইল্ড কিওয়ার্ড, আর চাইল্ড কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম হবে 50 থেকে 200। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা মাদার কিওয়ার্ড কি আবার চাইল্ড কিওয়ার্ড কি? হ্যাঁ, মাদার কিওয়ার্ড কি, চাইল্ড কিওয়ার্ড কি? আচ্ছা, যদি এরকমটা প্রশ্ন হয় সেক্ষেত্রে উত্তরটা হবে এরকম যে মাদার আর চাইল্ড বলতে এখানে যেটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একটি কিওয়ার্ডের আন্ডারে, সেই কিওয়ার্ডটির আন্ডারে ধরেন আরো যে সাব টপিকস গুলো থাকে, যেমন ধরেন এখানে আমরা যে সার্চ দিলাম কায়াক প্যাডেল, হ্যাঁ আমরা এখানে লিখলাম ধরেন কায়াক প্যাডেল, তো বোট চালাতে গেলে প্যাডেলের প্রয়োজন হয়, তো ধরেন কায়াক প্যাডেল লিখলাম, তো আমি এখানে লিখলাম যে বেস্ট কায়াক প্যাডেল ফর ফিশিং, এটা লিখে সার্চ করলাম। তো এটা লিখে সার্চ করার পরে ধরেন আপনার মাদার কিওয়ার্ডটা হচ্ছে মানে আপনি চাচ্ছেন বেস্ট কায়াক প্যাডেলে র্যাঙ্কে আসতে, তাহলে সেক্ষেত্রে আপনি ধরেন এই যে বেস্ট ফিশিং কায়াক প্যাডেল আন্ডার 100, এখন কোনোটা হয়তো $100 নিচে, কোনোটা হয়তো $50 নিচে, এরকম নানান ধরনের সাব টপিক থাকতে পারে ওই আপনার মেইন যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটার আন্ডারে। তো সেক্ষেত্রে এই যে বেস্ট ফিশিং কায়াক, এটা যদি হয় আপনার মাদার টপিক, মানে আপনার সিলেক্টেড কিওয়ার্ড, মেইন টার্গেট যে এই কিওয়ার্ডটাতেই মূলত আমার ওয়েবসাইটে র্যাঙ্কিং নিতে চাই, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে তো আর একটা আর্টিকেল থাকবে না, ওই বেস্ট ফিশিং কায়াক নিয়ে হয়তো একটা আর্টিকেল থাকবে না, আরো অনেকগুলো সাপোর্টিং আর্টিকেল থাকতে পারে। তো সেক্ষেত্রে এই সাপোর্টিং যে আর্টিকেলগুলো থাকবে সেই আর্টিকেলগুলো হবে এই টপিকসটাকেই কভার করে আরো স্পেসিফিক ভাবে, হ্যাঁ সেই স্পেসিফিক বিষয়গুলোর জন্য যে কিওয়ার্ডগুলো থাকবে আর্টিকেলগুলোর জন্য, সেগুলো হবে তার চাইল্ড কিওয়ার্ড। তো সেক্ষেত্রে এই বেস্ট ফিশিং কায়াক যদি মাদার কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করেন, মানে মূল কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করেন আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো হবে তার চাইল্ড কিওয়ার্ড। হ্যাঁ, এই জিনিসগুলো হবে চাইল্ড কিওয়ার্ড। বা ধরেন আরো নিচের দিকে যদি আমরা যাই, যে নিচে সার্চ করলে দেখবেন যে এখানেও কিন্তু কি হয়, আপনি নিচে দিয়ে গেলেও এখানে অনেক কিওয়ার্ড পাবেন, এই যে এখানে অনেক কিওয়ার্ড পাবেন। যেমন ধরেন এখানে কি লেখা আছে, পজিডন অ্যাঙ্গলার ফিশিং লাইট ওয়েট কায়াক প্যাডেল, মানে এটা একটা ব্র্যান্ড। তারপর উইনার ওয়েল কায়াক প্যাডেল রিভিউ, এটা অনেক ধরনের কায়াক প্যাডেলের মধ্যে এটা এক ধরনের ব্র্যান্ড। সো এইগুলো তার একটা চাইল্ড কিওয়ার্ড হতে পারে। সোজা কথা, একটা ব্রড মানে একটা টপিকস এর আন্ডারে আরো স্পেসিফিক যে আরো কিওয়ার্ড গুলো থাকতেছে সেইগুলো তার চাইল্ড কিওয়ার্ড। তো এই চাইল্ড কিওয়ার্ড গুলো যেহেতু অনেক বেশি স্পেসিফিক, তাহলে এখানে সার্চ ভলিউমও কম থাকবে। হ্যাঁ, তো যার কারণে আমরা এখানে মানে বলা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মেইন যে কিওয়ার্ড গুলো সেগুলোর সার্চ ভলিউম এরকম রেঞ্জের হতে পারে, আর সেই মেইন আর্টিকেলটিকে মানে সেটাকে আরো ইন ডিটেইলসে সাপোর্ট দেওয়ার জন্য বা আরো ইনফরমেশন দেওয়ার জন্য আমরা কিছু এরকম লং টেল চাইল্ড কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারি, আরো একদম আরো স্পেসিফিক, সেগুলোর সার্চ ভলিউম হতে পারে 50 থেকে 200। তো মাদার এবং চাইল্ড কিওয়ার্ড নিয়ে কারো যদি প্রশ্ন থাকে নোট ডাউন করে রাখেন, পরবর্তীতে প্রশ্ন করতে পারবেন।
আচ্ছা, আশা করি বুঝাতে পেরেছি। তো এটা গেল আমাদের, তাহলে কি আমাদের হচ্ছে যে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম মানে কিভাবে দেখবো এবং সেটা কেমন স্ট্যান্ডার্ডের হওয়া উচিত, সেটা একটি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সেই জিনিসটা আমাদের কি করতে হবে, আমাদেরকে মানে মাথায় রাখতে হবে। আর এখানে একটা কথা বলি, এসইও তে একটা মজার একটা ব্যাপার হচ্ছে যে আপনি কমপ্লিট এসইও পুরোটা যদি নাও পারেন তাতেও সমস্যা নাই। আপনি এসইওর অনেকগুলো কাজের মধ্যে একটি স্পেসিফিক পার্টেও যদি কাজ পারেন, তাহলেও আপনি চাইলে মার্কেট প্লেসে, অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে চাইলে সেই ধরনের পার্টিকুলার কাজের সার্ভিস আপনি দিতে পারবেন। যেমন ধরেন আমরা যে আজকে যে ক্লাসটা এখন করছি, এবং এই ক্লাসটারই পার্ট 2 তে আগামী দিন মানে আগামী যে ক্লাসটা হবে, এই ক্লাসের যে টপিকস, এই শুধু এই টপিকসের উপর ভিত্তি করেই কিন্তু মার্কেট প্লেসে অনেকেই কাজ সার্ভিস দিচ্ছে। যেমন ধরেন আমি যদি fiverr.com এ যাই, তাহলে সেখানে গেলে কিন্তু আমরা শুধু যদি কিওয়ার্ড রিসার্চ লিখি, যে কেউ একজন সে হচ্ছে পুরো এসইও সার্ভিস দেয় না, শুধুমাত্র এসইওর একটা ছোট পার্ট যেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আমরা কিওয়ার্ড, সে হচ্ছে শুধু কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দেয়। তো চলেন দেখি, এই যে কিওয়ার্ড রিসার্চ থেকে সার্চ করলেও কিন্তু দেখবো যে অনেক সার্ভিস পাওয়া যাবে। এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ থেকে সার্চ দিলাম, তো মানে এখানে কিন্তু দেখেন অনেক সার্ভিস আছে, অনেক, এরা সবাই সার্ভিস সেল করছে। এই যে এখানে উনি 1000টা তার হচ্ছে অলরেডি ক্লায়েন্টের রিভিউ আছে, এই যে এখানে আছে, এখানে 140টা আছে, যেরকম অনেকেই কিন্তু নানান রকম সার্ভিস দিচ্ছে। তো আমরাও কিন্তু চাইলে যদি কিওয়ার্ড রিসার্চটা প্রপার পারি, তাহলে আমরাও কিন্তু চাইলে সেই রকম পার্টিকুলার এসইওরই অনেক স্পেসিফিক টপিকসের আমরা সার্ভিস চাইলে দিতে পারবো মার্কেট প্লেসে। তো এই জন্য আমাদেরকে আগে এই ব্যাপারটাতে প্র্যাকটিস করতে হবে, এক্সপার্ট হতে হবে পার্টিকুলার বিষয়গুলোতে। যাই হোক, তাহলে আশা করি বুঝতে পারছি যে আমাদের আজকের ক্লাসের যে টপিকটা সেটা জানতে পারলে আসলে সেটা দিয়ে কি করা সম্ভব। তো এখন এটা এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা আমরা তাহলে কিভাবে জানবো এবং সেটা স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এরপর হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। একটি কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই সেই কিওয়ার্ডটির কি কমার্শিয়াল ইন্টেন্ট থাকা উচিত। কমার্শিয়াল ইন্টেন্ট বলতে বোঝাচ্ছি যে সেই কিওয়ার্ডটার প্রতি কি, সেই কিওয়ার্ডটাতে আপনার একটা মানে কাজ করলে একটা ভালো প্রফিট হবে, বা সেই কিওয়ার্ডটাতে হচ্ছে যারা অ্যাডভার্টাইজার আছে তারা মানে অ্যাড দিতে চাচ্ছে, অথবা যেটা হচ্ছে সেখানে সেই কিওয়ার্ডটাতে প্রচুর কি আছে, প্রোডাক্ট আছে, কথা সেটা একটা কমার্শিয়াল ইন্টেন্ট থাকা উচিত। এখন বিষয়টা হচ্ছে যে আপনার কিওয়ার্ডটি, সেই কিওয়ার্ডটিতে আসলে কমার্শিয়াল ইন্টেন্ট আছে কিনা, হ্যাঁ এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার একটা এক্সাম্পল আমি বলি, সেটা হচ্ছে যেমন ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ফ্রি মিউজিক ডাউনলোড, তো এটা লিখলাম, এই রিপোর্টগুলো আসছে। কিন্তু আমি এখানে আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, সেটা হচ্ছে বেস্ট হোস্টিং কোম্পানি। তো দেখেন একটা লিখলাম ফ্রি মিউজিক ডাউনলোড, আরেকটা লিখলাম হচ্ছে বেস্ট হোস্টিং কোম্পানি, ডোমেন হোস্টিং কোম্পানি। তো এই বেস্ট হোস্টিং কোম্পানি লেখার পরে দেখেন আমি কিন্তু বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, এই যে দেখেন একটা বিজ্ঞাপন, এই যে আরেকটা বিজ্ঞাপন, দুটো বিজ্ঞাপন, হ্যাঁ দেখতে পাচ্ছি। আবার এই যে নিচে বিজ্ঞাপন দেখতে পাচ্ছি আরো 3টা, টোটাল 5টা বিজ্ঞাপন চলে এসেছে এই কিওয়ার্ডটিতে। তার মানে এই ফ্রি মিউজিক ডাউনলোডে আসলে মানুষ কি বিজ্ঞাপন দিতে চাচ্ছে না, কারণ এতে তার কোনো তেমন বেনিফিট হবে না। কিন্তু যদি এই বেস্ট হোস্টিং কোম্পানি লিখে কেউ সার্চ করে এবং কেউ যদি এই অ্যাডগুলো দেখে বা এই কোম্পানিগুলোতে যায় বা পারচেস করে বা কিছু একটা ডিলিং করে, তাহলে কিন্তু তার প্রফিট হবে। তার মানে এখানে বিজনেস আছে, তার মানে এই কিওয়ার্ডটাতে কি কমার্শিয়াল ইন্টেন্ট আছে। তার মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার কিওয়ার্ডে যদি আপনি দেখেন যে বিভিন্ন ধরনের কি আছে, এরকম অ্যাড দেখতে পাচ্ছেন, তাহলে তার মানে এটার দ্বারা বোঝা যায় যে এই কিওয়ার্ডটাতে কি কমার্শিয়াল ইন্টেন্ট আছে। এছাড়া
কমার্শিয়াল ইন্টেন্ট বোঝার জন্য আরো উপায় আছে, সেটা হচ্ছে এই অ্যাডভার্ট কিওয়ার্ড প্ল্যানারে আপনি যদি আসেন তাহলে আপনি এখানে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে কম্পিটিশন। এই যে দেখেন হাই লো, এখানে যে কম্পিটিশনটা, এটা কিন্তু আমরা যারা র্যাঙ্কে যেতে চাই ওয়েবসাইটের মাধ্যমে তাদের কম্পিটিশন দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে হচ্ছে যারা অ্যাডভার্টাইজার মানে যারা হচ্ছে বিজ্ঞাপন দিতে চায় তাদের প্রতিষ্ঠানের, তাদের প্রতিযোগিতা এখানে। তাহলে এখন স্বাভাবিকভাবেই যারা বিজ্ঞাপন দিতে চায় তাদের প্রতিষ্ঠানের, এখন তাদের যদি বিজ্ঞাপন দেওয়ার প্রতিযোগিতায় না থাকে তার মানে কি সেখানে তাদের প্রফিট নাই, যার কারণে তারা বিজ্ঞাপন দিতে খুব বেশি আগ্রহী না। কিন্তু যদি তাদের বিজ্ঞাপন দেওয়ার প্রতি অনেক বেশি আগ্রহ থাকে তার মানে কি সেটাতে কমার্শিয়াল ইন্টেন্ট আছে অনেক বেশি। তাহলে এখন আমি কি করতে পারবো, এখন আমি যদি চাই, ধরেন আমি চাচ্ছি গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন আমার ওয়েবসাইটে বসিয়ে সেখান থেকে ভিজিটর থেকে বিজ্ঞাপন দেখিয়ে সেখান থেকে আয় করতে চাই, তাহলে আমার কি করা উচিত? তাহলে নিশ্চয়ই আমি এমন কিওয়ার্ড গুলো নিব যে কিওয়ার্ড গুলোতে কি হবে, কম্পিটিশন হবে কি অনেক বেশি, মানে শুধু হবে হাই। তো এখন এখানে যেটা বিষয় সেটা হচ্ছে এখানে অসংখ্য কিওয়ার্ড আছে, আমরা এখান থেকে যদি ধরেন ব্রাউজিং করি দেখবো যে অনেক কিওয়ার্ড থাকবে যেগুলো সবগুলো কম্পিটিশন হয়তো হাই হবে না। হ্যাঁ, যেমন দেখেন এই যে এখানে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি যার কম্পিটিশন মিডিয়াম, তো এরকম মিডিয়াম হবে, লো হবে, হাই হবে, বিভিন্ন রকম হবে। তো আমরা এখন যে টপিকটা দিয়েছি এই টপিকটাতে হচ্ছে অনেক বেশি আসলে কমার্শিয়াল ইন্টেন্ট, কারণ এটা সরাসরি একটা প্রোডাক্ট। হ্যাঁ, খুব ভালো একটা প্রোডাক্ট। যাই হোক, দেখেন এই যে লো আছে, কিন্তু এই যে লো আছে। হ্যাঁ, তো এখন আমি যদি এখান থেকে ফিল্টার করে দেই তাহলে কম্পিটিশন কি হয়ে যাবে, আমি যদি চাই যে আমি শুধু হাই কম্পিটিশন এবং মিডিয়াম কম্পিটিশন কিওয়ার্ড গুলো দেখবো, লো কম্পিটিশনের কিওয়ার্ড গুলো আমি চাই না আমার এই লিস্টে দেখাক, সেটা চাইলে আমি এই ফিল্টারের মাধ্যমে সেটা আমি করতে পারবো। ওকে, তো এটাই সেখানে বোঝানো হচ্ছে যে আপনার কমার্শিয়াল ইন্টেন্ট আছে এমন কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত, তাহলে র্যাঙ্কে গেলে পরে আপনার লাভ হবে। আর যদি কমার্শিয়াল ইন্টেন্ট না থাকে তাহলে লক্ষ লক্ষ ভিজিটর আসলেও খুব একটা কি লাভ হবে না। তো সেটাই হচ্ছে বিষয়। তো এখন তো এরপর আমরা কম্পিটিশনটাও চাইলে এইভাবে ফিল্টার করতে পারছি। এরপর হচ্ছে এখানে একটা আমরা নেক্সটে যাব, সেটা হচ্ছে যে কমার্শিয়াল ইন্টেন্টের সাথে এখানে সিপিসিরও একটা সম্পর্ক আছে, যেটাকে বলা হচ্ছে আপনার এখানে মানে যেটাকে বলে কস্ট পার ক্লিক। হ্যাঁ, এখানে দেখেন ওরা হচ্ছে এই যে কস্ট পার ক্লিক বা সিপিসি বলা হচ্ছে কস্ট পার ক্লিক, মানে কেউ যদি এই ইউনাইটেড স্টেটস থেকে কোনো ব্যক্তি যদি ধরেন সে কি করবে, এরকম ধরেন ইনটেক্স চ্যালেঞ্জার বা কায়াক ট্যুরস নিয়ার মি এটা লিখে সার্চ করার পরে আপনার অ্যাডে কেউ ক্লিক করে বসে, তাহলে প্রতি ক্লিকের জন্য সে কি এই পেমেন্টটা কাটবে, মানে দিতে হবে, অ্যাডভার্টাইজারে দিতে হবে। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে মিনিমাম ম্যাক্সিমামের উপরে একটা বিডিং রেঞ্জ হয়, যেটাকে বলা হয় কস্ট পার ক্লিক বা সিপিসি। ওকে, এখন এটার উপর বিডিং তো বুঝেন, মানে যে নিলাম যেটাকে বলে, যে সর্বোচ্চটা দিতে রাজি থাকবে তারটাকে দেখাবে, এরকমটা হবে। এখানে এটা মিনিমাম দেখাচ্ছে রেঞ্জ আর এটা ম্যাক্সিমাম রেঞ্জ। এখন ঘটনা হচ্ছে যে এরকম অসংখ্য কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলোতে অনেক অনেক বেশি কস্ট পার ক্লিক মানে হয় কি বলে চার্জ ধরা হয়। ওকে, যেমন ধরেন ইউনাইটেড স্টেটসে একজন লয়ার, যিনি কি নিয়ে কাজ করেন, যিনি কাজ করেন হচ্ছে আপনার কোনো ধরনের ধরেন ডিভোর্স, হ্যাঁ ডিভোর্স নিয়ে সে কাজ করে, বা ধরেন কোনো ধরনের হয়তো কেস মামলা নিয়ে কাজ করে। এখন ওই ব্যক্তি যদি ধরেন একটা ক্লায়েন্ট পায় তাহলেই কিন্তু তার অনেক কি এখান থেকে একটা আর্নিং হবে। তাহলে ওই ব্যক্তি এখন যদি ধরেন ডিভোর্স লয়ার নিয়ার মি এরকম কিছু লিখে ধরেন কেউ সার্চ করে, এখন বিনা প্রয়োজনে কেউ কি সার্চ করবে ডিভোর্স লয়ার নিয়ার মি? প্রয়োজন নাই তো। এরকম কোনো এমন কিছু কিওয়ার্ড যেটাতে আসলে কোনো একটা লোক মানে অবশ্যই স্পেসিফিক কিছু লোক কি সার্চ করবে,
ওইরকম কিওয়ার্ড গুলোতে এরকমও আছে যে অনেক হাই সিপিসির কিওয়ার্ড, মানে অনেক, একটা ভিজিটর এসে ক্লিক করলেই তাকে অনেক টাকা পে করতে হবে, এরকম অনেক অসংখ্য কিওয়ার্ড আছে। ওকে, যাই হোক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে তাহলে যদি কিওয়ার্ড গুলোতে সিপিসি, কস্ট পার ক্লিক, মানে বিজ্ঞাপনের রেট, কেউ যদি বিজ্ঞাপনে এসে ক্লিক করে তাহলে এই অ্যামাউন্টটা তাকে পে করতে হবে অ্যাডভার্টাইজারকে। তো এই কস্ট পার ক্লিক বা সিপিসির দ্বারাও কিন্তু একটা কিওয়ার্ডের কমার্শিয়াল ইন্টেন্টটা ধারণা করা যায়। কারণ কি, ওই যে যেখানে তার ওই কিওয়ার্ডে মানে কি আছে, প্রফিটের সুযোগ আছে, সেখানেই তো সে কি করবে, বেশি টাকা খরচ করে বিজ্ঞাপন দিবে, তাই না? তো এখন আমরা এই সিপিসি রেটের মাধ্যমে কমার্শিয়াল ইন্টেন্টটা বুঝতে পারি। তো স্বাভাবিকভাবেই যেখানে সিপিসি রেট অনেক কম থাকবে সেখানে কমার্শিয়াল ইন্টেন্টটা হয়তো কম, যেখানে রেটটা অনেক বেশি সেখানে কমার্শিয়াল ইন্টেন্টটা অনেক বেশি, তাই না? কারণ প্রফিট বিজনেসের সুযোগ থাকলেই তো সে বেশি টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে চাইবে। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এই সিপিসি ব্যাপারটাও আমরা একটু বিবেচনায় আনবো শুধুমাত্র তখন যদি আমরা গুগলের অ্যাডসেন্স এর বিজ্ঞাপন বসিয়ে আমাদের ওয়েবসাইট থেকে রেভিনিউ জেনারেট করতে চাই, সেই ক্ষেত্রে, অন্যথায় না। হ্যাঁ, আর যদি অ্যামাজন অ্যাফিলিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই প্রয়োজন নেই, সিপিসি দেখাটা খুব বেশি জরুরি নয়। তো যাই হোক, এখন মানে প্রশ্ন হচ্ছে, এখন আপনি তো চাইবেন যে তাহলে এক কাজ করি, তাহলে আমি অনেক বেশি টাকা সিপিসি, যেমন এটা আছে মিনিমাম $1, এখন আপনি কি করলেন, এমন একটা কিওয়ার্ড দিলেন যেটা মিনিমাম সিপিসি মানে কস্ট পার ক্লিক, অ্যাডের একটা ক্লিক করলেই দিয়ে দিবে কত, $100 দিয়ে দিবে, বা $50 দিয়ে দিবে, বা $20 দিয়ে দিবে। আপনি হয়তো এটাই ভাবতে পারেন যে তাহলে আমি এক কাজ করি, দামি দামি অ্যাড নিয়ে কাজ করি, দামি দামি কিওয়ার্ড নিয়ে কাজ করি। না, এটা আপনি একজন বিগিনার নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনার জন্য ঠিক হবে না। কেন? কারণ তাহলে যারা এক্সপার্ট তারা কি বসে থাকবে? তাহলে এক্সপার্টরাও এরকম হাই সিপিসির কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবে। কিন্তু অ্যাজ এ বিগিনার আমি এত হাই সিপিসির অ্যাড নিয়ে কাজ করা উচিত হবে না, কারণ সেটা অনেক বেশি কঠিন হবে র্যাঙ্কে নেওয়া। যার কারণে আমি যেহেতু একজন বিগিনার, আমাকে অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে অল্পটা কত, সেটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, অল্পটা কত বলতে এখানে আমি একটা রেঞ্জ ধরিয়ে দিলাম। যেমন ধরেন অল্পটা বলতে আমি বুঝাচ্ছি, ধরেন এটা হতে পারে ধরেন $2 থেকে $4, বা ধরেন $1 ধরলাম, কথার কথা, ধরেন $2 না পরিবর্তে $1, ধরেন $1 থেকে $4, হ্যাঁ, এইরকম একটা রেঞ্জ। এখন আপনি ধরেন শুরুতেই আপনি চলে গেলেন যে কি হচ্ছে ধরেন $20, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভুল হবে। ওকে, সিপিসি বা কস্ট পার ক্লিক বা সাজেস্টেড বিটটা এরকম একটা রেঞ্জ হতে পারে। এরপরে আপনি যখন এরকম ধরেন $2 সিপিসি কিওয়ার্ডে র্যাঙ্কে যেতে পারছেন, তখন আস্তে আস্তে আপনি হয়তো $3, $4, $5 এভাবে আস্তে আস্তে আপনি আরো দামি দামি কিওয়ার্ড নিয়ে কাজ করলেন। বাট ইনিশিয়াল স্টেজটা এমন হতে পারে, এবং সেটা শুধুমাত্র যারা অ্যাডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে চায় তাদের জন্য, আর কারোর জন্য নয়। আচ্ছা, তো এখন যেটা গেলো তাহলে কমার্শিয়াল ইন্টেন্টটা বোঝার ব্যাপারটা। এখন ঘটনা হচ্ছে এই এত কিওয়ার্ড তো আমার প্রয়োজন নাই, কারণ সবগুলো কিওয়ার্ডের তো মানে বিজ্ঞাপন দাতাদের কম্পিটিশন হাই না বা মিডিয়াম না, বা সবগুলোর সিপিসি রেট তো আমার ওই $1 থেকে $4 মধ্যে না, অনেক কমও তো আছে। তাহলে এইসব অপ্রয়োজনীয় কিওয়ার্ড আমার দেখার কি দরকার, যদি আমি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করতে চাই সেক্ষেত্রে। তাহলে আমি এক কাজ করি, এটাকে ফিল্টার করে দিই। অ্যাড ফিল্টারে ক্লিক করলে দেখবেন এই 1560টা কিওয়ার্ড থেকে কমে আসবে। তো আমরা এখন অ্যাড ফিল্টারে ক্লিক করবো, এবং খেয়াল করেন এখানে $1 কম এরকম অসংখ্য কিওয়ার্ড আছে, সেগুলো আর এখন আর থাকবে না। তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা যেটা করব, দেখেন এখান থেকে কম্পিটিশন দেখেন লো আছে, তো আমি কম্পিটিশনে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমি দিয়ে দিব, আমি শুধু দেখতে চাই মিডিয়াম এবং হাই। অ্যাপ্লাই দিব, দেখবেন লো গুলো থাকবে না, এই যে লো থাকবে না, এই যে লো থাকবে না। অ্যাপ্লাই দিচ্ছি, দেখেন এটা এখন আর লো, এখন শুধু দেখাবে শুধু কি হাই। এখন আর এই যে দেখেন, এখন আর কোনো একটাও আপনি লো পাবেন না, সব হাই বা মিডিয়াম সিলেক্ট করা হয়েছে। ওকে, এবং কিওয়ার্ডের সংখ্যাও কমে গিয়েছে। একটু আগে ছিল 1560, এখন হচ্ছে 1437। একইভাবে আপনি যদি এখান থেকে এই রেঞ্জও সিলেক্ট করে দিতে পারবেন অ্যাড ফিল্টারের মাধ্যমে। আমি চাচ্ছি মিনিমাম $1 থাকবে, এখানে $1 নিচে অনেক আছে। তাহলে যে এখানে দেয়া আছে লো রেঞ্জ বিট, এখানে লো রেঞ্জ যদি ধরেন আমরা দিয়ে দিলাম 1, তাহলে কি হবে, $1 বেশি বা $1 সমান। তাহলে অ্যাপ্লাই দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন যে $1 নিচে কোনো কিওয়ার্ড নাই, মিনিমাম রেঞ্জ $1 নিচে কোনো কিওয়ার্ড এখানে নাই, সবগুলো কিওয়ার্ডই $1 বা $1 বেশি, এবং কিওয়ার্ডের সংখ্যা মাত্র সেই 1400 থেকে এখন মাত্র চলে এসেছে কয়টা, মাত্র 23টা কিওয়ার্ড। তাহলে আপনি চিন্তা করেন
এই ফিল্টারিং এর মাধ্যমে আমি এই হাজার হাজার কিওয়ার্ডের মধ্য থেকে কিন্তু মুহূর্তের মধ্যেই খুব অল্প সংখ্যক কিওয়ার্ড গুলো ফিল্টার করে নিয়ে আসতে পারছি, এবং সেক্ষেত্রে আমার সিলেকশন প্রসেসটা আরো সহজ এবং দ্রুত হয়ে যাচ্ছে। ওকে, সো এইভাবে আপনি চাইলে যেটা করতে পারেন, এখন আমি যে ফিল্টার করলাম, আমি চাইলে এখানে মিনিমাম $1 দিয়েছি, আবার ম্যাক্সিমাম এখানে ধরেন দিয়ে দিলাম, হাই রেঞ্জ দিয়ে দিলাম ধরেন $4 দিয়ে দিলাম $4। তাহলে দেখি যে 23টা থেকে এখন কয়টায় আসে। তাহলে এখন আমি দিয়ে দিলাম $4। সরি, একটু ভুল হয়েছে, সেটা ছিল এখানে আমাদের এই যে লেস দেন গ্রেটার দেন একটা ব্যাপার আছে, যে $4 সমান বা তার কম হতে হবে, এই জন্য এই চিহ্নটা দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই দিব। তাহলে দেখবেন যে $4 বেশি, মানে হাইয়েস্ট $4 বেশি হবে না এবং $1 কম হবে না মিনিমামটা। এখন দেখেন তাহলে কয়টা, মাত্র 23টা থেকে 11টা চলে আসলো। এইভাবে আমরা ফিল্টারিং কে ব্যবহার করে এই গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার টুল থেকে, যারা আমরা গুগলের অ্যাডসেন্স এর মাধ্যমে ওয়েবসাইট থেকে রেভিনিউ জেনারেট করতে চাচ্ছি, তাদের জন্য এই ফিল্টারটা মূলত। এভাবে আপনি অল্প সংখ্যক কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন, পার্টিকুলার স্পেসিফিক। ওকে, তো এটাই হচ্ছে সেই কমার্শিয়াল ইন্টেন্টকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে যেটা একটা কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে আপনাকে সার্চ ট্রেন্ড দেখতে হবে। সার্চ ট্রেন্ড যে দিন দিন চাহিদা বাড়ছে না কমছে, এটা অলরেডি আমি গুগল ট্রেন্ড এক্সপ্লোরে গিয়ে আপনাদেরকে কিন্তু মাত্রই কি দেখিয়েছি ট্রেন্ডের ব্যাপারে, এবং সেটা যেন আপ ট্রেন্ড হয় এটা বলেছি, তো এটা নিয়ে কথা নাই। তারপর হচ্ছে এস্টিমেটেড আর্নিং, কেমন আর্নিং হতে পারে আপনার সেই সাইট, মানে সেই কিওয়ার্ডটাতে র্যাঙ্কে থাকলে, সেটা আপনাকে বিবেচনায় আনতে হবে। কেন? কারণ হচ্ছে আপনি কষ্ট করে কাজ করলেন 6 মাস 1 বছরে একটা ওয়েবসাইটকে নিয়ে র্যাঙ্কে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেটা থেকে আসলে আপনার এক্সপেক্টেড আর্নিং আসছে না, তাহলে কি লাভ হবে? লাভ হবে না। এই জন্য একটি কিওয়ার্ডে এস্টিমেটেড আর্নিং কেমন হতে পারে সেটাও ক্যালকুলেশনের প্রয়োজন আছে, যেটা আমরা একটা টেমপ্লেটের মাধ্যমে এটা আমরা দেখব, এবং সেটা এখানে রেডি করা আছে টেমপ্লেট। তো যাই হোক, টেমপ্লেটটা একটু পরে আসতেছি এইটা শেষ করার পর। তো এস্টিমেট আর্নিং ক্যালকুলেট করব আমরা সেই টেমপ্লেটটির মাধ্যমে। এখানে একটি টেমপ্লেট দেখতে পাচ্ছি, এই টেমপ্লেটের মাধ্যমে। আচ্ছা, তো আর এটা হচ্ছে ডিফিকাল্টি, যে কতটা ডিফিকাল্ট। হ্যাঁ, যতটা কম হবে ততটাই আমাদের জন্য বেটার হবে, যেটা আমরা এখানে দেখেছিলাম, এবং বিভিন্ন টুলের মাধ্যমে সেই ডিফিকাল্টিটা চেক করা যায়। এবং সেটা আমরা কি করেছিলাম, moz.com এর এই কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড এক্সপ্লোরারের মাধ্যমে দেখতে পাচ্ছি, অথবা আমরা উবার সাজেস্ট যে ওয়েবসাইটটি সেটির মাধ্যমে দেখতে পাচ্ছি। এরকম নানান টুল দিয়ে কিওয়ার্ডের কি করা যায়, ডিফিকাল্টি চেক করা যায়। আমি যেটা দিয়ে চেক করি সেটা হচ্ছে এই Ahrefs প্রিমিয়াম টুল, যেটা টাকা দিয়ে কিনে নিতে হয়। আচ্ছা, তো যাই হোক, আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে আপাতত ফ্রি গুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এরকম অসংখ্য টুল আছে, সার্চ দিলে পেয়ে যাবেন লিস্ট, বা প্রয়োজন হলে আমিও দিতে পারবো লিস্ট। আচ্ছা, এটা গেল বিষয়টা। তাহলে যেটা হচ্ছে, তো ডিফিকাল্টিটা যতটা কম হয় তত ভালো। হ্যাঁ, 30% আরো যত কম হয় তত ভালো। তো এটা হচ্ছে বিষয়। তো এই ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই বিষয়গুলো আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে প্রাইমারি স্টেজে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, তো আজকে যেহেতু আমাদের কিওয়ার্ড রিসার্চের পার্ট 1, আজকে কিওয়ার্ড রিসার্চের প্রাইমারি কথাগুলো বলছি। আর কিওয়ার্ড রিসার্চের পার্ট 2 তে আমরা কি করব, একটি কিওয়ার্ড কিভাবে টুলের মাধ্যমে নিমিষেই খুঁজে বের করে ফেলতে পারি, বা একটি পার্টিকুলার ওয়েবসাইট তাদের মানে বেস্ট কিওয়ার্ড গুলো কি, কোন কিওয়ার্ড গুলোতে তারা খুব ভালো ভিজিটর পাচ্ছে, ইজি কম সময়ে র্যাঙ্কে চলে এসেছে, ওই কিওয়ার্ড গুলো আমরা টুলের মাধ্যমে মুহূর্তের মধ্যে রিসার্চ করে নিয়ে আসতে পারবো। তো যেটা আমরা পরবর্তী ক্লাসে থাকবে আলোচনা। তো আজকে আমরা হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা রাখতে হবে সেগুলো নিয়ে কথা বলছি। আচ্ছা, এবার আসেন, আমাদেরকে যেটা করতে হবে একটা টেমপ্লেট। হ্যাঁ, একটা টেমপ্লেট, কিওয়ার্ড রিসার্চের টেমপ্লেট, যে টেমপ্লেটের মাধ্যমে আপনি চাইলে আপনি আপনার ক্লায়েন্টকে ডেটা প্রোভাইড করতে পারেন, বা নিজের জন্য চাইলে রাখতে পারেন। তো চলেন এটা দিয়ে দেখি। সেটা হচ্ছে, ধরে নিচ্ছি যে আমরা ওই যে কায়াক ফিশিং, মানে মাছ ধরার জন্য যে বোট, ওই বোট নিয়ে কাজ করতে চাচ্ছি, কথার কথা। তো এখন সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা যেটা করব, কিছু কিওয়ার্ড আমরা আনবো, যে কিওয়ার্ড গুলো কি মান্থলি সার্চ ভলিউম, ধরেন আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমার মানে মূল যে কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড, হ্যাঁ, ধরেন আমার মাদার কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট কায়াক প্যাডেল ফর ফিশিং, এই কিওয়ার্ডটাতে আমি মেইনলি র্যাঙ্কে আসতে চাচ্ছি। আর এটাকে সাপোর্ট দেওয়ার জন্য তো আরো অনেক কিওয়ার্ড থাকবেই। তো
এখন এই কিওয়ার্ডটা তাহলে অ্যাফিলিয়েট করতে যদি চাই সেক্ষেত্রে তার মানে কেমন রেঞ্জের সার্চ ভলিউম হওয়া উচিত? সার্চ ভলিউম হওয়া উচিত এই যে এইখানে দেখেন 500 থেকে 1000। তাহলে এখন এইটার সার্চ ভলিউম তো আমরা দেখতে পারবো ওই যে কিওয়ার্ড সার্ভার ব্রাউজার এক্সটেনশনটির মাধ্যমেই দেখতে পারবো। তো আমি আর সেখানে যাচ্ছি না, আমি আপাতত একটা মানে সংখ্যা বসিয়ে দিচ্ছি এখানে, মানে অনুমান ভিত্তিক, সেটা হচ্ছে ধরে নিচ্ছি যে এই কিওয়ার্ডটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে ধরেন 1000, ঠিক আছে 1000। তো এখন যেটা বিষয় 1000 দিলাম, এরপর বলা হচ্ছে এখানে অ্যাকচুয়াল কম্পিটিটর। আচ্ছা অ্যাকচুয়াল কম্পিটিটর কাকে বলে? অ্যাকচুয়াল কম্পিটিটর বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডটা আছে, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমরা এখন কপি করব, কপি করে আমরা এখন ধরেন সার্চ দিলাম, এখানে সার্চ দিব। তো সার্চ দিচ্ছি, তো সার্চ দেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে যে অসংখ্য রেজাল্ট, অসংখ্য, হ্যাঁ কোটি কোটি রেজাল্ট এই কিওয়ার্ডে। এখন এই কোটি কোটি রেজাল্ট এরকমও হতে পারে যে কিছু কিছু ওয়েবসাইট আছে যারা আসলে এই টপিকটা নিয়ে লিখেই নাই, আর্টিকেলই লিখে নাই, হয়তো তাদের ওয়েবসাইটে কোথাও হয়তো এই বিষয়টা এই শব্দটা কোথাও হয়তো চলে এসেছে কোনোভাবে, তো যার কারণে এই অসংখ্য রেজাল্ট দেখাচ্ছে। তো এখন ঘটনা হচ্ছে আবার এরকম হচ্ছে বিষয়টা যে এখানে গুগলের যে প্রথম যে 10টি রেজাল্ট দেখতে পাচ্ছি, এরা সবাই যে আসলে এক্সাক্ট এই কিওয়ার্ডটাতেই র্যাঙ্কে আসতে চাচ্ছে বিষয়টা কিন্তু এমনটাও না, হ্যাঁ এরকম হতে পারে। তো এখন ঘটনা হচ্ছে তাহলে আমি আমার এক্সাক্ট যারা এই কিওয়ার্ডটাতে র্যাঙ্কে আসতে চাচ্ছে তাদেরকে কিভাবে খুঁজে পাবো, যারা আসলে আমার কম্পিটিটর, ওকে যারা আসলে আমার কম্পিটিটর, সেটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা লিখবো হচ্ছে অল ইন টাইটেল, অল ইন টাইটেল, তারপর দিব হচ্ছে একটা কোলন, তারপর দিব হচ্ছে আমাদের কিওয়ার্ডটা। দেখেন এখন রেজাল্ট মাত্র কত 404, তার মানে 404টা ওয়েব পেজ আছে যারা পার্টিকুলারলি এই 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 কিওয়ার্ডটা আসলে র্যাঙ্কে আসতে চায়, ওকে। তো এরাই হচ্ছে মূলত আমার কি এই কিওয়ার্ডের জন্য কম্পিটিটর, ওকে। আর আপনাদের সুবিধার জন্য বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলে অ্যাকচুয়াল কম্পিটিটরদেরকে কিভাবে খুঁজে পাবেন এটার চমৎকার একটা টিউটোরিয়াল আছে, হ্যাঁ খুব পরিষ্কার ভাবে সেখানে বলা আছে, ইউটিউব চ্যানেলে গেলে পাবেন হাউ টু ফাইন্ড ইউর অ্যাকচুয়াল এসইও কম্পিটিটরস। ওটা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, সেটা চাইলেই দেখতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর কিভাবে খুঁজে বের করবেন। তো যাই হোক, যেহেতু এখানে দেয়া আছে এটা নিয়ে রিপিট করছি না, সংক্ষেপে বলে নিলাম যে অ্যাকচুয়াল কম্পিটিটরদের সংখ্যাটা এভাবে বের করতে পারছি। তাহলে এখানে যারা আছে এরা সবাই এক্সাক্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করছে না, হয়তো রিলেটেড কোনো কিওয়ার্ড ব্যবহার করছে এবং রিলেভেন্সির কারণে হয়তো আর্টিকেলটা ভালো হওয়ার কারণে তাকে এই কিওয়ার্ডটাতেও প্লেসমেন্ট দিয়েছে। কিন্তু যখন আমি অল ইন টাইটেল তারপর কোলন তারপর কিওয়ার্ড লিখে সার্চ করছি, তার মানে হচ্ছে অবশ্যই এরা তাদের টাইটেলে বা তাদের ইউআরএলে বা তাদের আর্টিকেলের ভিতরে এই কিওয়ার্ডটাকে তারা ব্যবহার করে ফোকাস করে র্যাঙ্কে কি আসার চেষ্টা করছে এবং ঠিক আমার মতোই তারা এই কিওয়ার্ডটাতে র্যাঙ্কে আসতে চায়। তো এরাই হচ্ছে আমার অ্যাকচুয়াল কম্পিটিটর। এই অ্যাকচুয়াল কম্পিটিটর এর সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে। তার আমার অ্যাকচুয়াল কম্পিটিটর 404 জন। তাহলে এখন যেখানে অ্যাকচুয়াল কম্পিটিটরের সংখ্যা মানে যতটা কম হবে ততটাই তো ভালো, তাই না? অ্যাকচুয়াল কম্পিটিটরের সংখ্যা যদি অনেক বেশি হয়, প্রতিযোগী যদি অনেক বেশি হয়, তাহলে সেটা তো আসলেই হয়তো একটু টাফই হয়ে যাবে। এই জন্য আপনার কিওয়ার্ড, ধরেন আপনি কয়েকটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান ভিন্ন ভিন্ন, হ্যাঁ ধরেন আপনি ফিশিং বোট নিয়েও কাজ করতে চান, আবার অন্য কোনো নিশ নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি কম্পারিজনটা করতে পারছেন না যে আচ্ছা এটাতে তো এরকম কম্পিটিটর আর একটাতে তো কম্পিটিটরের পরিমাণ তো অনেক কম, তাহলে একটা কম্পারিজন করা যাচ্ছে ডিসিশন মেকিং এর জন্য, তাই আর কিছু না। তবে এক্ষেত্রে বলে রাখি, এইভাবে অ্যাকচুয়াল কম্পিটিটর বের করাটাকে আমি অনেক বেশি গুরুত্ব দেই না, হ্যাঁ অনেক বেশি গুরুত্ব দেই না। কারণ হচ্ছে গুগল অনেক সময় যেটা করে যে পার্টিকুলার এই শব্দটা থাকলেই তাকেই শুধু র্যাঙ্ক দিবে এরকমটা হয় না। ওই যে মনে আছে আমরা যে জিনিস দেখেছিলাম যে ওয়েট লুজের ক্ষেত্রে সবাই যে ওয়েট লুজ শব্দটা লিখবে তা হয় না, অনেকে ফ্যাট বার্নিংও লিখতে পারে।
এবং এটা যেহেতু রিলেভেন্ট, তাহলে গুগল কিন্তু ওয়েট লুজ টিপসের কিওয়ার্ডে কেউ ফ্যাট বার্নিং টিপস লিখলেও তাকে র্যাঙ্কে দিয়ে দিতে পারে হয়তো, যার কারণে এক্সাক্ট এই কিওয়ার্ড ব্যবহার যারা করেছে তারাই আমার একেবারে একান্ত আমারই কম্পিটিটর হবে। হ্যাঁ, মানে আসলে বিষয়টা এভাবে হয়তো অনেক ক্ষেত্রে হয় না, যার কারণে অ্যাকচুয়াল কম্পিটিটরটা এভাবে আমি পার্সোনালি এভাবে অতটা প্রাধান্য দেই না, তবে আপনারা বিগিনার হিসেবে এভাবে ভেবে দেখতে পারেন। এরপর হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি। র্যাঙ্কিং ডিফিকাল্টি আমি আগেই বলেছি যতটা কম হবে ততটা ভালো হবে। ওকে, সো অ্যাকর্ডিং টু এই দুইটা টুল মানে হচ্ছে উবার সাজেস্ট আর হচ্ছে মোজ, এই দুইটা টুল যেহেতু ফ্রিতে আপনি ব্যবহার করতে পারছেন, তাই আমি এই দুইটা টুল দিয়ে ডিফিকাল্টির মেজারমেন্টের কথা বোঝাচ্ছি। কিন্তু আমি ব্যবহার করি হচ্ছে আপনার Ahrefs নামে একটা টুল আছে। হ্যাঁ, Ahrefs কিওয়ার্ড ডিফিকাল্টি। তো Ahrefs এটা আমি দেখাবো পরবর্তী ক্লাসে, থাকবে টুলের মাধ্যমে কিভাবে দেখানো যায়। এই টুলটার মাধ্যমেও কিন্তু কিওয়ার্ডের কি দেখা যায়, ডিফিকাল্টি কত সেটা চেক করা যায়। তো যাই হোক, তো বিষয় যেটা সেটা হচ্ছে যে এই টুলটার মাধ্যমে ডিফিকাল্টি আমি সাধারণত 10-এর কম হলে সেটাকে বিবেচনায় আনি, 10-এর কম হলে। কিন্তু আপনি যদি আমি যে ফ্রি যে দুটো টুলের কথা বললাম, ফ্রি দুটো টুল, এই দুটো টুলের ক্ষেত্রে হচ্ছে মানে 30-এর যত কম হবে ততটা আপনার জন্য ইজি হওয়ার একটা পসিবিলিটি থাকবে। ওকে, এই দুইটা টুলের ক্ষেত্রে, অর্থাৎ উবার সাজেস্ট অথবা মোজ, মোজ, এই দুটা টুলের ক্ষেত্রে 30 বা তার যত কম হবে ততটা আপনার জন্য ইজি হবে। আর যদি আমার মতো আপনারা Ahrefs নামে যে প্রিমিয়াম টুলটা আছে সেটা ব্যবহার করেন, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে 30 না, এটার ক্ষেত্রে হচ্ছে 10-এর যত কম হবে ততটা ইজি হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, বা 5-এর কম হলে সম্ভাবনা থাকবে। যাই হোক, তো এটা যেহেতু আপনার কাছে নাই, আপাতত এটার দরকার নাই, আপনি যে দুইটা আপনার সাধ্যের মধ্যে আছে ফ্রিতে ব্যবহার করতে পারছেন সেটা দিয়ে আপনি চেক করে দেখবেন। আচ্ছা, তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি লিখতে হবে। তো ধরে নিচ্ছে আপনি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি মোজ যে টুলটা আছে সেই টুলটা দিয়ে আপনি হয়তো চেক করলেন, তাহলে আমি ধরলাম যে ডিফিকাল্টি হচ্ছে কত, 20। তাহলে 20 যদি হয় তাহলে তো আমার এই কিওয়ার্ডটা আমার এই লিস্টে, এই টেমপ্লেটে আনা যায়, কারণ হচ্ছে ডিফিকাল্টি 30 বা 30-এর কম হলে ভালো। তাহলে যেহেতু 20 তাহলে আনা যায়। আচ্ছা, ধরে নিলাম যে এটার ডিফিকাল্টি 20। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল ডিফিকাল্টি কত সেটা কিন্তু এখানে সার্চ দিলে দেখা যাবে। তো যাই হোক, আপনাকে একটা 10টার দেখাবে, প্রতি মাসে একটা অ্যাকাউন্ট দিয়ে 10টা দেখতে পারবেন, মাল্টিপল কয়েকটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন, তাহলে মাল্টিপল আরো অনেকগুলো দেখতে পারবেন। তো এটা গেলে এখানে লিখলাম। তারপরে আসছে এভারেজ পেজ অথরিটি। এভারেজ পেজ অথরিটি, আচ্ছা এটা কি? এভারেজ পেজ অথরিটি দ্বারা যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আমাদের যে মোজ টুলটা, মানে মোজ টুলে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, মানে ফ্রি অ্যাকাউন্ট যেটা মোজের কমিউনিটি অ্যাকাউন্ট, সেটাতে লগ ইন থাকলে এরপরে আপনার কি হবে, মোজ বার। হ্যাঁ, মোজ বার নামে একটা ব্রাউজার এক্সটেনশন আছে, সেই ব্রাউজার এক্সটেনশনটা যদি আপনার কি থাকে, ইনস্টল করা থাকে গুগল ক্রোমে। ওকে, মোজ বার ফর ক্রোম লিখে গুগলে সার্চ দিবেন, তা এই যে মোজ বার ফর গুগল ক্রোম, তো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে moz.com এ অ্যাকাউন্ট, কমিউনিটি অ্যাকাউন্ট যেটা মোজের, সেই কমিউনিটি অ্যাকাউন্ট, এই 30 ডেজ ট্রায়াল অ্যাকাউন্ট না, কিন্তু 30 ডেজ ট্রায়াল অ্যাকাউন্ট না। 30 ডেজ ট্রায়াল অ্যাকাউন্ট নিতে গেলে আপনার লাগবে, ওই মাস্টার কার্ড লাগবে। টাকা লাগবে না, কোনো টাকা পয়সা কাটবে না, কিন্তু মাস্টার কার্ড লাগবে। তো যেহেতু মাস্টার কার্ড এখন সবার নাই, তাহলে এই 30 ডেজ ট্রায়ালের দরকার নাই। আজীবনের জন্য যে ফ্রি অ্যাকাউন্টটা আছে লিমিটেড, সেটার কথা বলছি, কমিউনিটি অ্যাকাউন্ট, আমি লিংক দিয়ে দিব। তো এখন ওই অ্যাকাউন্টটা, ফ্রি অ্যাকাউন্টটা করে লগ ইন করে কি আপনি এই মোজবারটা এটা ইনস্টল করে দেন মোজবারটা অন করবেন। এই যে দেখেন মোজবারটা আপনি অন করবেন, ঠিক আছে? তো মোজবারটা যদি অন করেন তাহলে এই যে একটা মোজবার আসবে, এই মোজবারে আপনি দুইটা ক্লিক করবেন। এই দুইটা ক্লিক করলে কি হবে, এটা ক্লিক করলে আপনার এই যে মোজের কি হবে, একটা ইয়া চালু হয়ে যাবে, একটা আপনার ওদের একটা বার অ্যাড হবে। এই যে একটা বার অ্যাড হবে, এই যে বার অ্যাড হয়েছে। তো এখন আমরা আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আমরা এখানে লিখবো, লিখে সার্চ দিব। তো সার্চ দিয়ে দেখবো যে কি ঘটনাটা ঘটে। তো সেক্ষেত্রে আমরা ধরেন
বেস্ট কায়াক ফর ফিশিং, ধরেন এই কিওয়ার্ডটা, এটা লিখে সার্চ করলে কি হবে, এখন যেহেতু আমি moz.com এর ফ্রি অ্যাকাউন্টে লগ ইন করা আছি এবং মোজ বার যে ব্রাউজার এক্সটেনশনটি আছে সেই ব্রাউজার এক্সটেনশনটি যেহেতু আমার এখন ইনস্টল করা আছে, তাই সে কি করবে, এবার দেখেন প্রত্যেকটা রেজাল্টের নিচে একটা মোজ বার ডেটা দেখাচ্ছে, এই যে দেখেন মোজ বারের ডেটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা অনেক সময় দেখায় না, ডিস্টার্ব করে, সেক্ষেত্রে আপনার ব্রাউজারের কুকিজ ডিলিট করতে হয়, হিস্টোরি ক্লিন করতে হয়। ওকে, ব্রাউজারের হিস্টোরি ক্লিন করতে হয়, ব্রাউজার মানে অনেক কিছু ব্রাউজ করতে করতে অনেক সময় ব্রাউজার ভারী হয়ে যায়, এই জন্য ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করতে হয়। এবং কুকিজ ক্লিয়ার করতে গেলে যেটা করতে হয়, কন্ট্রোল শিফট ডিলিট চাপ দিলে ওই কুকিজ ডিলিটের অপশন আসে। মানে যদি কখনো এই বারটা আপনার না আসে সেক্ষেত্রে তখন এই কন্ট্রোল বাটন, শিফট বাটন এবং ডিলিট বাটন একসাথে চাপ দিলে ব্রাউজারের কুকিজ গুলো ক্লিয়ার করা যায়। যাই হোক, এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়েবসাইটের এই ডেটাটা মোজ নামের যে টুল সেই ডেটা দেখাচ্ছে। এখন এখানে দেখেন দেখাচ্ছে পিএ, এই যে পিএ মানে হচ্ছে কি পেজ অথরিটি মানে কি, সোজা কথা পাওয়ার এসইওর পাওয়ার বোঝাচ্ছে। তাহলে যার যত বেশি পেজ অথরিটি তার তত বেশি এসইও তে সে শক্তিশালী, এটা বোঝাচ্ছে। কে বোঝাচ্ছে? এটা গুগল বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে মোজ নামে যে টুল আছে সেই টুল। ওকে, এখন ঘটনা হচ্ছে একটা ওয়েবসাইটের পেজ পাবলিশ করার পর যতই দিন যাবে আস্তে আস্তে তার পেজের অথরিটি বাড়বে, যদি সেটা আপনি প্রপার এসইও অপটিমাইজ করতে থাকেন। ওকে, এখন ঘটনা হচ্ছে আমি আগেই বলে রাখি যে এই পিএ বা পেজ অথরিটি বা পেজের পাওয়ার, এই পাওয়ারটা এই মোজ কাউকে পেজ অথরিটি বেশি বললেই যে এটার পাওয়ার আসলেই সত্যিকার অর্থ অনেক বেশি, এরকমটা অনেক সময় হয় না। তারপরেও যেহেতু এটা একটা টুল, অনেক ক্ষেত্রেই বিষয়টা মিলে যায়, এই কারণে পেজ অথরিটি জিনিসটাকে আমরা এখানে মানে এটাকে বিবেচনায় এনেছি। এখন কথা হচ্ছে আরেকটা হচ্ছে ডিএ মানে কি ডোমেইন অথরিটি। ডোমেইন মানে কি, তার যে এই যে .com পর্যন্ত যে কোনো ওয়েবসাইটের হোম পেজ, হ্যাঁ হোম পেজটা বা .com বা যেটাই থাকে .com বা .org বা যেটাই হোক, মানে মোট কথা একটা ওয়েবসাইটের যে হোম পেজকে বলা হচ্ছে ডোমেইন। সো ডোমেইন, ওই ডোমেইন বা হোম পেজের অথরিটি বা পাওয়ারকে বোঝায় ডিএ। আর ইন্ডিভিজুয়াল স্পেসিফিক কোনো আর্টিকেল পেজকে বলা হচ্ছে, সেই পেজের পাওয়ারকে বলা হচ্ছে পিএ মানে পেজ অথরিটি। সো ডিএ কি পিএ কি এই জিনিসটা আমার এই লেকচার ভিডিও থেকে আবার দেখে নেবেন। আচ্ছা, তো যাই হোক, তো এখন ঘটনা হচ্ছে ইন্ডিভিজুয়াল পেজের পাওয়ার কতটুকু এটা প্রকাশ করে পিএ বা পেজ অথরিটির মাধ্যমে। এখন তাহলে এখন কি করতে হবে, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে সোজা কথা, এই যে এখানে আপনার কিওয়ার্ড লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটগুলোর প্রত্যেকটার পেজ অথরিটি যোগ করবেন। যেমন দেখেন এখানে 33 যোগ কত 36, তারপর কত, এরপর হচ্ছে 39, এভাবে সবগুলো 10টা যোগ করব। 10টা থাকলে 10টা দিয়ে ভাগ করব, 9টা থাকলে 9টা দিয়ে ভাগ করব, মানে প্রথম পেজে যে কটা থাকবে সে কটা। তো এই সবগুলো যোগ করে ভাগ করব, ভাগ করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে এভারেজ পেজ অথরিটি। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন নোট ডাউন করে রাখেন, পরে প্রশ্ন করতে পারবেন। তো এটা হচ্ছে এভারেজ পেজ অথরিটি। এখন ঘটনা হচ্ছে এভারেজ পেজ অথরিটি যদি 30 বা 30 এর কম হয় তাহলে এটা ভালো। হ্যাঁ, এভারেজ পেজ অথরিটি যদি 30 বা 30 এর কম হয় তাহলে ভালো, ওই যে ইয়ের মতো, র্যাঙ্কিং ডিফিকাল্টির মতো। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এভারেজ পেজ অথরিটি অনেক ক্ষেত্রেই এরকম হবে যে অনেক বেশি হবে, 30 কেন 50-60ও হয়ে যেতে পারে এভারেজ, ওই যে মানে 10টা যোগ করে 10 দিয়ে ভাগ করলে হতে পারে। কেন? কারণ একটা খুবই স্ট্রং ওয়েবসাইট যার পেজ অথরিটি ধরেন 90, ও আসলেই তো এভারেজের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, মানে গড় হারের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এভারেজ পেজ অথরিটিটা বেশি হলে সমস্যা নাই, তবে কম হলে ভালো। হ্যাঁ, কম হলে ভালো। তবে এখানে একটা কথা বলে রাখি, আমার এভারেজ পেজ অথরিটি যাই হোক না কেন, মূল কথা হচ্ছে যে পেজ অথরিটি কম আছে, মানে 30 বা 30 এর চাইতে অনেক কম, এইরকম যদি বেশ কয়েকটা সাইট আপনি পেয়ে যান, ধরেন 2টা 3টা 4টা পেয়ে যান, তাহলেই কিন্তু আপনি কি করতে পারছেন, একটা মানে আশা রাখতে পারেন যে আচ্ছা এখানে পেজ অথরিটির সংখ্যা মানে কম, এরকম 3 থেকে 4টা ওয়েবসাইট আছে, তাহলে কি তার মানে এরা একটু নতুন বা এরা একটু দুর্বল সম্ভবত। তাহলে এরা যদি এখানে র্যাঙ্কে থাকতে পারে তাহলে আমিও হয়তো পারবো। এটাই হচ্ছে মূল বিষয়। তো কাজেই
এভারেজ পেজ অথরিটি বেশি হলে হোক, সেটা সমস্যা না, কম হলে ভালো, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে কম পেজ অথরিটির একাধিক সাইট আছে কিনা, ওকে, একাধিক সাইট আছে কিনা, 3টা 4টা এরকম আছে কিনা, সেটাই হচ্ছে মূল বিষয়। তো এই এভারেজ পেজ অথরিটি যা হবে তা বসাবেন, 30 হলে 30 বসাবেন, 40 হলে 40 বসাবেন, সেটা নিয়ে অবজেকশন নাই। তারপরেও চেষ্টা করবেন যে এভারেজ পেজ অথরিটিটা যেন একটু কম টম হয়, কম হলে একটু ভালো হবে। তো 30 বা 30 কম হলে ভালো, যদি বেশি হয় হোক, সমস্যা নাই, লিখেন, অসুবিধা নাই। আচ্ছা, এরপর আসছি কি মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, 20%, এটা কোনো জায়গা থেকে আমরা নেইনি, আমরা এটা একটা অ্যাজাম্পশন, এটা আমরা ধরে নিয়েছি যে যদি আমরা এই কিওয়ার্ডটাতে টপ পজিশনে থাকতে পারি, টপ 5-এ থাকতে পারি, তাহলে আশা করা যাচ্ছে যে টোটাল সার্চারের ইউনাইটেড স্টেটস থেকে প্রতি মাসে ধরে নিচ্ছি 1000 মানুষ সার্চ করে, তাদের 20% লোক আমার ওয়েবসাইটে আসবে, এটা আমি ধরে নিচ্ছি। এখানে কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করে, আচ্ছা 20%টা যেন কোথা থেকে পেলাম, কোনো জায়গা থেকে পাইনি, এটা হচ্ছে আমি ধরে নিয়েছি। ধরেন আপনার একটা দোকান আছে, একটা শোরুম আছে মেইন রোডের উপরে, তাহলে আপনি তো আশা করতেই পারেন যে প্রতি 100 জন ব্যক্তির মধ্যে অন্তত 20 জন ব্যক্তি, যারা কি মানে 100 জন ক্রেতা, ব্যক্তি না, 100 জন ক্রেতার মধ্যে অন্তত 20 জন ক্রেতা আপনার দোকানেও ঢুকবে, এটা তো আপনি আশা করতেই পারেন। তো আমরাও সেটাই আশা করেছি যে আমার ওয়েবসাইটের টপ পজিশনে থাকলে 20% ভিজিটর হয়তো আসতে পারে। ওকে, তাহলে 1000 জন যদি প্রতি মাসে সার্চ করে এই কিওয়ার্ডে, তাহলে তার 20%-এ কত হয়? 20%-এ হয় 200 জন। তার মানে আমি যদি র্যাঙ্কে থাকতে পারি, তাহলে 200 জন ভিজিটর পাবো বলে কি আশা রাখছি আমি। আচ্ছা, এখন 200 জন ভিজিটর আমার ওয়েবসাইটে আসলো, সবাই তো আর আমার সার্ভিস কিনবে না, আমার প্রোডাক্ট কিনবে না, সবার ভালো লাগবে না। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে, তাহলে ধরেন প্রতি 10 জনে একজন লোক আমার দোকানে এসে আমার প্রোডাক্ট কিনবে, আর 9 জনই কিনবে না, তো এটা তো আশা করাই যায়, তাই না? 9 জনই কিনবে না, মাত্র একজন কিনবে, এটা তো আমি আশা করতেই পারি। সেই হিসাবে আমি কনভার্সন ধরেছি 10%, কনভার্সন 10%। ওকে, তাহলে তার মানে কি, মানে হচ্ছে 200 জন লোক পাবো আমি এই 1000 জনের মধ্যে, ওই 200 জনের 10% মানে হচ্ছে কত? 20 জন। তার মানে 20 জন আমার ওয়েবসাইট হয়ে গিয়ে হয়তো কিছু একটা কিনবে অ্যামাজনে, ধরে নিচ্ছি, এই 10%টাও ধরে নিচ্ছি। তাহলে এখন ঘটনা হচ্ছে প্রোডাক্ট কস্ট, আমার প্রোডাক্ট, আমার এই প্রোডাক্টের প্রাইস কত? তো প্রোডাক্টের প্রাইস কত সেটা তো আমি অ্যামাজনে গেলেই দেখতে পাচ্ছি প্রোডাক্টের প্রাইস কত, তাই না? তো যাই হোক, তো প্রোডাক্টের প্রাইস অ্যামাজনে গেলে দেখতে পাচ্ছি। আমি আর এখন অ্যামাজনে যাচ্ছি না, অ্যামাজনে গেলে আপনারা এখানে এই যে এখান থেকে গিয়ে ব্রাউজিং করলেই দেখতে পারবেন পার্টিকুলার প্রোডাক্ট, সেই প্রোডাক্টে প্রাইস কেমন কি অ্যামাজনে গেলে আপনারা দেখতে পারবেন। তো এখন সেটা আমরা অ্যামাজনে গিয়ে দেখে নিতে পারছি। এখন আমি ধরে নিচ্ছি আপনার প্রোডাক্ট যেটা, সেই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে, ধরেন কথার কথা, ধরেন হচ্ছে $100। তাহলে $100 একটা প্রোডাক্ট। এখন এই আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার অ্যামাজন হচ্ছে ধরেন কমিশন স্ট্রাকচার, অ্যামাজনের কমিশন স্ট্রাকচার, অ্যামাজন কমিশন স্ট্রাকচার লিখে সার্চ করলে গুগলে দেখবেন অ্যামাজনের কমিশন রেট পেয়ে যাবেন, যেটা আমি অলরেডি ইতিমধ্যে একবার অ্যামাজনের কমিশন রেট স্ট্রাকচারটা কিন্তু দেখিয়েছি। হ্যাঁ, অ্যামাজনে সার্চ করলেও পাবেন, বা আমি প্রয়োজন বোধে বর্তমান কমিশন স্ট্রাকচারটাও দেখাতে পারি। দেখুন আপনার যে প্রোডাক্টটা যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরি কত পার্সেন্ট, আমি ধরে নিচ্ছি যে আমাদের এই যে প্রোডাক্টটা, এটার ক্যাটাগরি হচ্ছে ধরেন 4%। ওকে, তাহলে 4% কমিশন দিবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমি এই যে 4% দিলাম। আপনার প্রোডাক্টের ক্যাটাগরি যদি হয় 5%, 5% লিখবেন, 3% হলে 3% লিখবেন, যত পার্সেন্ট হয় তত পার্সেন্ট লিখবেন। মানে অ্যামাজন যেটা দেয় সেটা অ্যামাজনে সার্চ দিলে পাওয়া যায়, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, তাহলে প্রতি, তার মানে 4% আমি পাবো। তাহলে $100 প্রোডাক্ট যদি বিক্রি হয় আমার মাধ্যমে, আমার ওয়েবসাইট হয়ে, তাহলে আমাকে দিবে কে? কত? $4 দিবে, তাই তো? তাহলে আমি পাচ্ছি $4, মানে 4%-এ $4। আচ্ছা, $4 পাচ্ছি। এখানে বলতেছে 4% অফ আই। আই কোনটা? আই হচ্ছে এই যে প্রোডাক্ট কস্ট। প্রোডাক্টের প্রাইস যদি হতো $50, তাহলে $50-এর 4%-এ কত হতো? $2। তাহলে এখানে লিখতাম 2। ওকে, যদি প্রোডাক্টের প্রাইস হতো $200, তাহলে $200-এর 4%-এ কত হতো? $8 হতো, তাহলে লিখতাম 8। ওকে, তো এইটি খেয়াল রাখতে হবে। এখন বলতেছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, K = H and H × J মানে কি? মানে হচ্ছে
যে এইচ কি, এইচ মানে হচ্ছে এই যে 20টা, মানে 20টা সেল হচ্ছে আমার, কনভার্ট হচ্ছে মাসে, প্রতি জনের কাছে বিক্রি করে কত টাকা ডলার করে পাবো? $4 করে পাবো। তাহলে $4 করে যদি 20 জনের কাছে পাই, তাহলে কত? $80 আমি কমিশন পাচ্ছি। ওকে, যদি এই কিওয়ার্ডটাতে আমি র্যাঙ্কে থাকতে পারি। এখন ঘটনা হচ্ছে আমার ওয়েবসাইটে কি শুধু একটা কিওয়ার্ডই থাকবে, মানে একটা আর্টিকেলই থাকবে? আমার ওয়েবসাইটে তো এরকম 50টা আর্টিকেল থাকতে পারে, 100টা আর্টিকেল থাকতে পারে। এখন 100টা আর্টিকেলের মধ্যে আমি হয়তো ধরেন 10টা আর্টিকেলে কে র্যাঙ্কে নিয়ে যেতে পারছি, তাহলে সেক্ষেত্রে আপনার এরকম একটা কিওয়ার্ডের এটা রেভিনিউ, এরকম এরকম 8টা আরো 10টা কিওয়ার্ডে যদি আপনি র্যাঙ্কে আসতে পারেন, তখন সবগুলো রেভিনিউ যোগ করেই কি হবে? একটা ফাইনাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট আপনার আসবে। তো এইভাবে আমরা যেটা করতে পারবো, ওই যে বলেছিলাম যে এস্টিমেটেড আর্নিং ক্যালকুলেশন নিয়ে পরে কথা বলবো, এই যে কথা বলেছি, এভাবে আমরা কি করতে পারি? আমার আর্নিং ক্যালকুলেশনটা আমরা বের করতে পারি। ওকে, তো একইভাবে আপনি যদি ধরেন আপনার একটা সার্ভিস আছে, ধরেন আপনি একটা বিজনেস করেন। কি বিজনেস করেন? আপনি বিজনেস করেন হচ্ছে ধরেন রেন্ট এ কার সার্ভিস, মানে গাড়ি ভাড়া দেন। ওকে, গাড়ি ভাড়া দেন, ভালো কথা। কারণ গাড়ি ভাড়া দেন, তাহলে সার্ভিস কিওয়ার্ডের মান্থলি সার্চগুলো কেমন স্ট্যান্ডার্ডের হলে নেওয়া যেতে পারে? 100 থেকে 500। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার এই কিওয়ার্ডে মান্থলি সার্চ হয় 500 করে সার্চ হয়। আচ্ছা, তাহলে 500 জন সার্চ করে। অ্যাকচুয়াল কম্পিটিটর যেটা হবে যে অল ইন টাইটেল, তারপর এভাবে দিতে হবে, এটা দিচ্ছি না, আমি চলে যাচ্ছি এইখানে। তো আমি 20% ভিজিটর যদি পাই, তাহলে কত? 500 জনের 20% হচ্ছে আপনার 100 জন। তাহলে প্রতি মাসে 100 জন ভিজিটর আমি পাওয়ার সম্ভাবনা রাখি। সেখান থেকে 10% লোক আমার সার্ভিস, মানে আমার সার্ভিসটা নিতে পারে, তাহলে তার মানে 10 জন। আচ্ছা, 10 জন কাস্টমার আমি পাচ্ছি অনুমান ভিত্তিক, যদি এই কিওয়ার্ডে র্যাঙ্কে থাকতে পারি। আচ্ছা, এখন আমার সার্ভিস কস্ট কত? এটা ডিপেন্ড করবে আমার উপর। আমাকে প্রায় এই ক্লাসের পরেও অনেক লার্নার প্রশ্ন করে, আচ্ছা সার্ভিস কস্টটা জানি কত ধরবো? সার্ভিস কস্ট কত ধরবো এটা ডিপেন্ড করে আমার ব্যবসার প্যাটার্নের উপর। ধরেন আপনার একটা হাইয়েস্ট গাড়ি ভাড়া দিবেন, একটা হাইয়েস্ট গাড়ি 14 সিটের একটা গাড়ি সারাদিনের জন্য ভাড়া দিলে কেমন ভাড়া লাগতে পারে? আমি ধরে নিচ্ছি ধরেন $100, মানে 8000 টাকা। হ্যাঁ, একটা হাইয়েস্ট গাড়ি ভাড়া দিবেন, 8000 টাকা লাগবে, মানে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমি চিন্তা করি, ধরে নিচ্ছি এরকম। তো তাহলে সার্ভিস কস্ট কত? সার্ভিস কস্ট হচ্ছে আপনার $100। তাহলে 100, সরি, এখানে হচ্ছে হ্যাঁ $100। $100 আমি ধরে দিচ্ছি, ধরেন এরকম, মানে 8000 টাকা। তাহলে $100 করে পাবো কত জনের কাছ থেকে? পাবো 10 জনের কাছ থেকে পাবো। 10টা কাস্টমার পাচ্ছি মাসে, তাহলে 10 জন কাস্টমার ইন্টু $100, তাহলে কত হয়? 100 ইন্টু 10 মানে কত হয়? এখানে $1000 হয়। ঠিক আছে, এই $1000 আপনি পাচ্ছেন যদি এই কিওয়ার্ডটা থেকে কি র্যাঙ্কে আসতে পারেন। ওকে, এখন এই $1000 থেকে আপনার কি খরচ হবে? আপনার ড্রাইভারকে দিতে হবে, আপনার হচ্ছে গিয়ে আপনার জ্বালানি খরচ হবে, আদার্স খরচ হবে, তো এগুলো আপনি পরে বাদ দিবেন। তো এইভাবে আপনাকে কি করতে হবে? আরো অনেকগুলো, আপনি তো আর একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন না, এরকম একটা ওয়েবসাইটে 20, 30, 40, 50, 100টা আর্টিকেল থাকবে, পেজ থাকবে, সেগুলোর মধ্যে কিছু সংখ্যক কিওয়ার্ড র্যাঙ্কে আনতে পারলে সেগুলো যোগ হবে। সো এইভাবে কি করা যায়? একটা টেমপ্লেটের মাধ্যমে আমরা আমাদের এস্টিমেটেড আর্নিং ক্যালকুলেশনটা বের করে নিয়ে আসতে পারি, বা আপনি চাইলে আপনার ক্লায়েন্টকেও সেটা এভাবে দিতে পারেন। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে বিষয় যেটা আমরা এই কিওয়ার্ড রিসার্চের প্রসেসটাকে একেবারে আরেকটু শর্ট বা আরেকটু ইজি করে ফেলবো। কিভাবে করে ফেলবো সেটা করতে পারবো হচ্ছে একটা পদ্ধতিতে। পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে এই মোজ যে ব্রাউজার এক্সটেনশনের কথা বললাম, মোজ মানে moz.com এ লগইন থাকতে হবে, ফ্রি অ্যাকাউন্ট করে লগইন করে ব্রাউজার এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। করার পরে যেটা হবে, কি করতে হবে সেটা হচ্ছে মানে খুব শর্টকাট পদ্ধতি। শর্টকাট পদ্ধতিটা হচ্ছে এরকম যে আপনি আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, করার পরে এইখানে দেখেন উপরে একটা অপশন আছে, এই যে মোজ লেখাটার পাশেই একটা অপশন আছে। এই অপশনটা আপনাকে কি করতে হবে? এখানে চাপ দিতে হবে। এখানে যদি আপনি চাপ দেন, এখানে চাপ দেওয়ার সাথে সাথে
সে কি করবে দেখেন একটা ডাউনলোড হয়ে গিয়েছে, একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে গেছে। এই এক্সেল ফাইলটাতে যেটা হবে আপনার এই যে 10টা রেজাল্ট বা গুগলের প্রথম পেজে যে কয়টা রেজাল্ট আছে এই সবগুলো রেজাল্টের ডেটা চলে এসেছে কোথায়, এই এক্সেল ফাইলে। ওকে, এই এক্সেল ফাইলে। এখন এই এক্সেল ফাইলটা আপনাকে ওপেন করতে হবে। ওকে, এই এক্সেল ফাইলটা আপনি ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনি অনেকটা দেখতে পারবেন এইরকম রিপোর্ট, এই যে এরকম হবে। তো যাই হোক, এটা আমি এটাই ওপেন করি, যেটা আমি ডাউনলোড করেছি সেটাই ওপেন করি। তো আচ্ছা, ওপেন করে এই এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে শুধু এই 3টা জিনিস রাখবো আর বাকিগুলো ডিলিট করে দিব, এটা দরকার নাই তাই আমি ডিলিট। আর আমি যেটা করব এখান থেকে এই কয়টা ডিলিট করে দিব, এগুলোর প্রয়োজন নাই, এগুলোও ডিলিট হয়ে যাবে। থাকবে কি, থাকবে শুধু এখানে 3টা থাকবে, এই 3টা থাকবে। তো এই 3টাকে নিয়ে যাচ্ছি। এখন এই 3টাকে নিয়ে যাচ্ছি এবং সেন্টার করে দিই। আচ্ছা, এখন এখান থেকে যেটা আমার করতে হবে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন কোন মানে এখানে কোনটা কোনটা আছে 30 বা 30-এর কম, এখানে কোনটা কোনটা আছে 30 বা 30-এর কম, এখানে কোনটা কোনটা আছে 30 বা 30-এর কম। এখন এই কিওয়ার্ডটা তো অনেক অনেক ডিফিকাল্ট, সেটা আমরা অলরেডি ক্লাসের শুরুতে দেখেছি, বিভিন্ন টুল বলেছে, যার কারণে এখানে 30 বা 30-এর কম আমরা রেজাল্ট পাচ্ছি না। কিন্তু যদি আমরা অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হয়তো পাবো। ওকে, যেমন ধরেন আমরা অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ দিব, সেটা হচ্ছে এখানে অন্য একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে কায়াক প্যাডেল লিশ। হ্যাঁ, এটা একটা প্রোডাক্ট। তো এই কিওয়ার্ডটাতে সার্চ দেওয়ার পর মোজি কিন্তু আমরা ডেটা হয়তো ইজি ডেটা হয়তো পেতে পারি। আচ্ছা জান, আমি এটা লাইভই সার্চ দিই আপনাদের সামনে। তো লাইভ সার্চ দিই, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবো, ধরেন এটাও একটা প্রোডাক্ট আপনার, এইটাতে আমরা যাই। তো এইটাতে যাওয়ার পর আমরা এটাকে ডাউনলোড করব। এখন এই কিওয়ার্ডটাতে ডাউনলোড করব এবং মোজের ডেটাটা নামাবো। আচ্ছা, এগুলো সবগুলো লোড নেওয়ার পরে নামাইতে হবে, কিন্তু অপেক্ষা করতে হবে, আগেই চাপ দিয়ে বসবেন না, এগুলো সব শো করবে তারপরে। আচ্ছা, এখন সবগুলো শো করেছে, এখন আমি কি করব, এখান থেকে ডাউনলোড দিব। আচ্ছা, যেই ডাউনলোড দেওয়ার পর আমার রিপোর্টটা ওপেন হবে। রিপোর্ট ওপেন করার পর কি করতে হবে, ইতিমধ্যে বলেছি যে এইগুলো ডিলিট করতে হবে। হ্যাঁ, এগুলো ডিলিট করতে হবে আর 3টাকে রাখতে হবে। এগুলো সব ডিলিট হবে, রাখবো কোনটা, এই 3টা। ওকে, এই 3টাকে রাখছি, একটু টেনে বড় করে দিই। দেন হচ্ছে হোম, এখান থেকে আমরা সেন্টারে নিয়ে আসি। আচ্ছা, এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে যেগুলো 30 বা 30-এর কম সেগুলো গ্রিন করব। তাহলে দেখেন এগুলো সবগুলো 30 বা 30-এর কম, তাহলে সব কি হবে, সবুজ রং হবে। সবুজ রং করে দিই এদেরকে, গ্রিন সিগন্যাল, মানে এরা হচ্ছে আমার জন্য সুখবর। তো এটাকে গ্রিন করে দিব। আচ্ছা, তো এটাকে গ্রিন করতে হলে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, গ্রিন করে দিচ্ছি। ওকে, এই যে গ্রিন করে দিলাম। এটা আবার 30-এর বেশি, তাই একে গ্রিন করব না, এই দুটাকে গ্রিন করব। তাহলে আবার এটাকে গ্রিন করে দিই। এখানে সবগুলো 30-এর কি কম, সবগুলোই গ্রিন হয়ে যাবে। এখানে যেগুলো 30 বা 30-এর কম সেগুলো গ্রিন হয়ে যাবে। ওকে, এখানে যেগুলো 30 বা 30-এর কম সেগুলো গ্রিন হয়ে যাবে। তো এইভাবে এই একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর, এই 3টা ঘরই গ্রিন। এইরকম যদি আপনি একাধিক সাইট পেয়ে যান, একাধিক বলতে আসলে একাধিকও না, এটা 3টা যদি হয়, 3টা, হ্যাঁ 3টা বা 4টা, তাহলে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে মোটামুটি একটা ইজি কিওয়ার্ড হয়তো আপনি পেয়ে গিয়েছেন। আচ্ছা, কেন আমি বলছি হয়তো বলার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে যে আমি শুধু এই মোজ টুলের উপর ডিপেন্ড করে ফাইনাল ডিসিশন নিতে পারি না। আমাকে ডিসিশন নিতে হলে আরো কিছু ভালো টুলের সাহায্য নেওয়া প্রয়োজন। ওকে, তবে এই মুহূর্তে যেহেতু আপনার কাছে আর কোনো টুল নেই, হ্যাঁ, বিগিনার লেভেলে, সো আপাতত আপনি এতটুকু দিয়ে একটা পর্যায় পর্যন্ত মানে আপনি ভাবতে পারেন। ওকে, তো এটা আপনারা যে কেউ চাইলে আজকেই চাইলে এটা ট্রাই করতে পারবেন বাসায় বসে। যার মোজে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, অবশ্যই মোজের কমিউনিটি অ্যাকাউন্ট, 30 days ট্রায়াল অ্যাকাউন্ট না।
হ্যাঁ, মোজের কমিউনিটি অ্যাকাউন্ট, মোজে আমি লিংক দিয়ে দিব, সমস্যা নাই। তো সেটা ওপেন করতে হবে এবং মোজের ব্রাউজার এক্সটেনশন ইনস্টল থাকতে হবে, তাহলেই কেবল আপনি এই ডাটাটা দেখতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 এর বিষয়। আর তবে আমি মূলত এইভাবে কিওয়ার্ড রিসার্চ করি না, এটা হচ্ছে একদম প্রাইমারি স্টেজে যারা, তাদের জন্য। আপনি অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে অবশ্যই বিভিন্ন টুলের মাধ্যমে ফিল্টারিং করে ডেটা কালেক্ট করে কাজ করতে হবে, যা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।